আমি তখন আমার ফ্যামিলির সাথে ঢাকা বারিধারায় থাকতাম। আমি প্রায় রাতের বেলা ব্যালকনিতে দাঁড়িয়ে গান শুনতাম, এবং সেটা ছিল সেদিন শনিবার। সেই রাতেও আমি যথারীতি বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিলাম। রাত বাজে তখন 1টা। সেদিন কেন জানি আমার অনেক ভয় লাগছিল। এই জন্য সেদিন আমি বেশি রাত না করে রুমে চলে আসলাম। রুমে ঢুকে দেখলাম লাইট অফ, কিন্তু আমার স্পষ্ট মনে আছে দ্যাট আমি লাইটটা অন করে দিয়েছিলাম, কিন্তু ব্যাপারটাকে আমি বেশি গুরুত্ব না দিয়ে লাইটটা অন করলাম। অন করে যা দেখলাম সেটা সেটা দেখে আমার সারা শরীর বরফের মতো জমে গিয়েছিল। আমি দেখলাম যে আমার বেডে আমার মতো দেখতে সেম একটা মেয়ে শুয়ে আছে। তার পরনে কাপড় পর্যন্ত হুবহু আমার মতো ছিল। সে আমার দিকে তার বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রয়েছে। কিছু সেকেন্ড পর সে উঠে আমার দিকে এগিয়ে আসলো। এটা দেখে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর আমি দেখলাম যে আমি আমার বেডে শুয়ে আছি আর আমার মা পাশে কান্না করছে। আমি জিনিসটাকে আমার কোনো খারাপ স্বপ্ন ভেবে কাউকে কিছু বললাম না। এরপর 1 মাস চলে গেল এবং এই 1 মাস এমন কিছু ঘটেনি। এরপরে একদিন বিকেলবেলা আমি বারান্দায় এমনিতেই দাঁড়িয়ে আছিলাম। হঠাৎ অনেক জোরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পেলাম। নিচে তাকিয়ে দেখলাম যে আমার বাড়ির নিচে একটা অ্যাম্বুলেন্স থামলো। অ্যাম্বুলেন্সটা প্রায় 10 মিনিট দাঁড়িয়ে ছিল। এরপর দেখলাম অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ বের করা হচ্ছে। আমি ভাবলাম যে আমার ওপর তলার একটা বয়স্ক লোক যে হসপিটালে অ্যাডমিটেড ছিল সে হয়তো মারা গেছে। কিন্তু লাশটা যখন নিচে নামানো হলো তখন আমি যা দেখলাম সেটা মনে পড়লে এখন আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি দেখলাম যে সেই লাশটা আমার নিজের। এটা দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম এবং চোখ খুলে দেখলাম যে আমি হসপিটালের বেডে। উঠে শুনলাম যে 3 দিন পর আমার হুঁশ এসেছে। আমি আমার মার কাছে ঘটনাটা শুনতে চাইলাম। আমার মা বলল সেদিন বিকেলে আমার মা বারান্দায় গিয়ে দেখে যে আমি নাকি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এরপর আমার বাবাকে কল দিয়ে বাসায় আনানো হয়। কোনো কিছুতেই আমার হুঁশ ফেরে নাই। আমাকে বাড়ির নিচের অ্যাম্বুলেন্সটা দিয়ে হসপিটালে আনা হয়। এটা শুনে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে অ্যাম্বুলেন্সটা কোথা থেকে আসলো। আমার মা বলল যে অ্যাম্বুলেন্সটা নাকি আগে থেকে নিচে দাঁড়ানো ছিল। সেদিন রাতেও আমাকে হসপিটালে রাখা হয়। সেদিন রাতে আমি হসপিটালে একটা স্বপ্ন দেখি। আমি দেখি যে একটা ছোট মেয়ে দাফনের কাপড় পরা, তার মাথায় অনেক লম্বা চুল। মেয়েটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। মেয়েটা তার অদ্ভুত কণ্ঠে আমাকে বলল যে আমি যদি কাউকে কিছু বলি তাহলে আমার সাথে অনেক খারাপ কিছু হবে, আর আমাকে বলল যে আমরা যেন সেই বাসা ছেড়ে দিই। স্বপ্নটা দেখার পর আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। আমার মা বাবা দৌড়ে আমার কাছে আসলো। আমি যখন ওদেরকে সব বলা শুরু করব ঠিক ওই সময় আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসার পর ডাক্তার বলল কোনো এক কারণে আমার কথা বলার শক্তি চলে গেছে। আমি ওই রাতের পর থেকে আর কথা বলতে পারিনি এবং ওইটার পর থেকে আর একটা শব্দ আমার মুখ দিয়ে বের হয়নি। অনেক ট্রিটমেন্ট করেছি, বাট কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত আমরা এখন ঢাকা ছেড়ে কানাডাতে আমার ট্রিটমেন্টের জন্যই। এবং তারপরে তিনি দেখেছেন যে ভাইয়া আমার জন্য প্রে করবে যেন আমি আবার সুস্থ হয়ে ঢাকা ব্যাক করতে পারি। আমার স্টোরিটা পড়ে শোনালে আমি অনেক বেশি খুশি হব। সো এই ছিল ঘটনা, এবং আমি যদি এই ঘটনাটা এরকম ঘটেই থাকে তাহলে আমি দোয়া করি যে আপনি যেন সুস্থ হয়ে খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসেন, এবং আশা করি যে আপনি আবারও কথা বলবেন। সেটা অবশ্যই সেরকম একটা প্রার্থনা আপনার জন্য আমাদের থাকবে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমাকে তানহা মাইমনসিং থেকে SMS করেছেন। বলছেন আজকে প্রথম তিনি শুনছেন এবং বলছেন যে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। তুষার আমাদেরকে ইউনিভার্সিটি থেকে, বিএল ইউনিভার্সিটি কলেজ থেকে লিখেছেন যে আচ্ছা তিনি বলছেন যে ভূত FM তার অনেক বেশি ভালো লাগে। স্বরূপ রামপুরা থেকে লিখেছেন যে ঢাকা থেকে ভাইয়া, আচ্ছা প্রথমটা শুনে এক্সাইটেড লাগলো। ওকে, ট্রাই করতে পারেন, কিন্তু আপনি প্রথম যেভাবে কতগুলো নিয়ম কানুন বলে দেওয়া হয়েছে সেই নিয়ম কানুন অনুযায়ী আপনি ইচ্ছা করে ট্রাই করতে পারেন। শিলা সিলেট থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন সাদ্দাম ফ্রম ময়মনসিং, এবং আমাকে সাইদুল, ফয়সাল, লিওন, মেহেদি, রুবেল, শাওন, রুবি, দালিয়া, আরজু, হাফিজা,
বরিশাল থেকে SMS করেছেন, এরা সবাই মিলে। এছাড়া আমাকে আদনান, আনিসুল, আমিনুল ময়মনসিং থেকে SMS করেছেন, খুব ভয় লাগছে তাদের। আর রাব্বি আমাকে ত্রিশাল থেকে SMS করেছেন, রাহুল আমাদেরকে SMS করেছেন আবিদ, SMS করেছেন অমিত এবং সজীব পটুয়াখালী থেকে। এছাড়া আমাকে শিহাব শনির আখড়া থেকে SMS করেছেন, নজরুল ইসলাম সুজন আমাকে SMS করেছেন বাসাবো থেকে। এছাড়াও আমাকে নাহিদ খুলনা থেকে SMS করেছেন, তার খুব ভয় লাগছে এটা তিনি জানিয়েছেন। চট্টগ্রাম থেকে সানি SMS করেছেন, বলেছেন যে আমি SMS পড়ি না কেন, এই তো পড়লাম। অতুল চট্টগ্রাম থেকে লিখেছেন যে ভৌতিস্ট কবে আসবে। ভৌতিস্ট গতদিনে শুটিং এ ছিল, আজকে একটা কনসার্ট হচ্ছে, আপনারা সবাই জানেন। সেই কনসার্টে তারা আছেন এবং সেখান থেকে সময় করতে পারলে তারা অবশ্যই আসবেন বলে আমাকে জানিয়েছেন। শুভ আমাদের SMS করেছেন, লাভলু SMS করেছেন। এছাড়া আমাকে SMS করেছেন নতুন, SMS করেছেন আমাকে আলী সহ আরো অনেকে যারা SMS করতে চান। কিন্তু নিয়মটা জানা, তাদেরকে নিয়মটা বলে দিই। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে আমাদের গেস্ট উপস্থিত আছেন, তার কাছে আমরা যাব এবং তার ঘটনা আমরা শুনবো। শুরুতে আপনার নাম বলবেন। আসসালামু আলাইকুম বুঝলাম লাভার্স, ইটস মি ইরফান। ইরফান, আপনি তো চট্টগ্রামের, সো আপনি নিশ্চয়ই আজকে খেলা দেখেছেন বিপিএল এ। অবশ্যই বিপিএল এ চট্টগ্রাম চিটাগং কিংস আজকে উইন করেছে, কেমন লাগছে আপনার কাছে? অবভিয়াসলি ভালো লাগতেছে, কারণ মানে যদি বলতে যাই তাহলে আই এম ফ্যান অফ মাই ফ্রেন্ড তামিম, বিকজ হি ইজ মাই ফ্রেন্ড। ওকে ওকে, দিস ইজ রিয়েলি গ্রেট। আচ্ছা, আমরা তাহলে এখন ঘটনায় চলে যাই। ওকে, আমি ঘটনা শুরু করার আগে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে I want to thanks to my friends and my students who are listening today, and a special thanks to my best friend Maria and Rashid, my cousin Imon, Bappa, Simon, and that's it. So আমার স্টোরিটা আমি এখন শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমি আমার স্টোরিটা শুনি একটা জেলের ঘটনা। সো এটা বাংলাদেশের যে কোনো একটা জেলের ঘটনা, সেটা আপনার আমার একটা ফ্রেন্ড থেকে শোনা। সো ঘটনাটা এরকম যে আমার ফ্রেন্ড 2010-এ জেলে যায়। সো যে কোনো একটা কারণে ওখানে কয়েকটা মাস থাকতে হয় ওর থেকে। সো একটা জিনিস, একটা উইয়ার্ড থিং এক্সপিরিয়েন্স করছে, সেটা হচ্ছে ও যখন জেলে যায় তখন একদিন রাতে ও দেখে মিনস ও টয়লেটে যায়। টয়লেটে যাওয়ার পর যখন আসে তখন ওর পাশে যেটা ব্যাটমেট ছিল, তো ব্যাটমেট ওকে বলে তুমি এত রাতে মিনস টয়লেটে যেও না, আর যদি বা যাও তাহলে একলা যেও না, কাউকে সঙ্গে নিয়ে যেও। সো ও তখন রিজনটা জানতে চায় যে কেনই বা আমি এত রাত্রে গেলে কি সমস্যা। হয়তো বা আপনারা জানেন না, মানে রাত্রেবেলা কিন্তু আপনার ওখানে কারেন্ট থাকে না, সাধারণত জেলে থাকে না কারেন্ট। তো দেখা যায় কি এখন রাতে কারেন্ট না থাকাতে এখন ও যে ঘটনাটা মানে ও বললো আর কি, আমার ফ্রেন্ড আমাকে, যে ওখানে আপনার ওই কি বলে আমার ফ্রেন্ডের মানে সে যে ব্যাটমেট ছিল, সেই ব্যাটমেটটা বলতেছে যে এই যে আপনার জেলটা আছে, সেন্ট্রাল জেলটা সিটুটেড হওয়ার আগে ওই জায়গাটাতে শ্মশান ঘাট ছিল। আচ্ছা, তো দেখা গেছে কি ওই শ্মশান ঘাট থাকা অবস্থায় ওখানে 5 বোনের আত্মা থাকতো, যেটা আমরা বলি ডেভিল স্পিরিট। সো ওই 5 বোনের আত্মা থেকে 4 বোন চলে যায় যখন এই জেলটা সিটুট করা হয়। তখন তার 1 বোন কিন্তু যে কোনো একটা কারণে ওই জেলে রয়ে যায়, এটা সিটুট হওয়ার পরও রয়ে যায়। তো দেখা যায় কি ওই জিনিসটা থাকাতে প্রায় রাতে ওই জিনিসটা দেখা যায় যে আপনার মানে ওই যেটা আপনার ডেভিল স্পিরিট আছে সেটা সবাইকে ডিস্টার্ব করতো। ডিস্টার্বটা এরকম যে সবাইকে মেরে ফেলার চেষ্টা করতো, লাইক বুকের উপর বসে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করতো। তো আমার ফ্রেন্ডে যেটা আমাকে বলছে যে মানে ওই যখন একদিন রাতে ও মানে ঘুমাওয়ার পর মানে হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই। শব্দটা হচ্ছে আপনার মানে একটা ছেলের শব্দ, সেটা বাথরুম থেকে আসে, ওদের বাথরুম থেকে আসে। বাথরুম থেকে যখন আসে তখন মানে ও ফরেন দেখে যে বাথরুমে যেয়ে দেখতেছে একটা ছেলে, মানে ছেলেকে মানে সামথিং ইনভিজিবল, যেটা দেখা যাচ্ছে না, যে কেউ একজন টেনে আসে এবং ওখানে যেগুলো সেল আছে যেহেতু সেলের দিকে টেনে নিয়ে যেতে যাচ্ছে, লাইক ওকে কে যেন একজন টেনে নিয়ে যেতে যাচ্ছে। তো এখন ও জিনিসটা দেখার পর মানে সবাই ওখানে যারা লোকজন সবাই এসে মানে আশেপাশে থাকে, মানে খুব ভয় পেয়ে যায় যে আসলে কেন হচ্ছে এই জিনিসটা। তারপর কেউ একজন সাহস করে যে মানে ধরে ওকে নিয়ে আসে, মানে দোয়া কালাম পরে কোনো মতে নিয়ে আসে। তখন পরবর্তীতে দেখা যায় যে হাতে ওকে ধরছে সে হাতে পুরা আঁচড়ের দাগ এবং খুবই ব্লাডেড আঁচড়, মানে খুব জঘন্যভাবে আঁচড় দিছে।
তারপর এরকম ঘটনা ঘটতে থাকে, প্রায় ঘটনা ঘটতে থাকে। তারপর আপনার যেটা লাস্টলি হয়েছে, যেটা আমাকে বলছিল আর কি, যে ওইখানে যেটা জেলার ছিল, জেলারকে স্বপ্ন দেখানো হয়েছিল যে যদি ওকে মানে এখান থেকে যদি ওই ডেভিল স্পিরিটটাকে যদি বের করতে হয়, তাহলে একটাই অপশন আছে, যে পুরো জেলের যেগুলো দরজা আছে, সেলের ডোর আছে, সবগুলো ওপেন করে দিতে হবে, আর কোনো গার্ড থাকতে পারবে না। আচ্ছা যদি কোনো গার্ড থাকে তাহলে ও বের হবে না। ইটস নট পসিবল টু ডু দ্যাট। সো দেখা গেছে কি এটা হয় নাই। তারপর পরবর্তীতে আরো অনেক ঘটনা ছিল এটার সঙ্গে, যে দেখা গেছে একদিন মানে একজন গার্ড নামাজ পড়তেছিল আপনার 2 তলায় 2nd ফ্লোরে। যখন নামাজ পড়তেছে, তখন নামাজ পড়ার পর ওই পাশে জুতাটা রাখছিল। আচ্ছা কিছুক্ষণ নামাজ পড়ার পরপরই দেখতেছে ওর পাশে জুতাটা নাই। সো ওই জিনিসটা আইডেন্টিফাই করার পর মানে দেখতেছে জুতাটা নিচে। সো এমন ভাবে মসজিদটা সিচুয়েটেড ছিল যে সিঁড়ির থেকে মানে আপনার যখন মসজিদ থেকে বের হয়ে সিঁড়ির নিচের থেকে দেখা যাচ্ছে যে ওর জুতাগুলো উল্টা হয়ে উপরে উঠে আসছে সিঁড়ি থেকে একা একা কোনো মানুষ নাই কিন্তু। উইদাউট এনিথিং, মানে আচ্ছা মানে লাগতেছে এটা মানে শূন্যতে ভাসতেছে। তখন যখনই একটু উঠে আসতেছে, ওই জিনিসটা খুব ঘাবড়ায় একদম 5th ফ্লোরে যে মানে একদম সবাইকে জেগে মানে এই ঘটনাটা সবাইকে বললো। এবং মানে এই জিনিসটা এখনো পর্যন্ত ওই জেলে এখনো পর্যন্ত আছে, এবং এই জিনিসটা এখনো ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, সো এই ছিল আপনার ঘটনা, রাইট? ওকে, সো এই ছিল ঘটনা, এবং আমি আরো কিছু SMS পড়ে ফেলতে চাই। আমি জয় লিখেছেন একজন, এবং তিনি বলেন যে আমি আর আমার ওয়াইফ ভূত FM শুনছি, খুবই ভয় লাগছে। রবিন লিখেছেন পিরোজপুর থেকে যে জুজুর ঘটনা তিনি শুনতে চান। আমি ট্রাই করবো জুজুর ঘটনা প্লে করার জন্য। সুলাইমান আমাদের আচ্ছা সোমায়ন আমাকে SMS করেছেন, তিনি বলছেন আই এম অ্যালোন ইন মাই রুম এবং ফিলিং ভেরি স্কেয়ার্ড। ওকে, তাহলে আমরা সফল হয়েছি আর কি। স্কাই রাজ আমাকে বলেছেন যে ভূত এফএম এর জন্য একটা প্রোগ্রামও মিস করেনি। আচ্ছা, ভূত এফএম একটা প্রোগ্রামও তিনি মিস করেননি, এবং তিনি বলেন যে আজকেই প্রথম লিখলাম প্রিয় ভূত এফএম কে। আমরাও পড়ে ফেললাম আপনার প্রথম SMS-টি। আমি লাকি যে আপনার প্রথম SMS-টি পড়ে ফেলতে পেরেছি, এবং আপনার কাছ থেকে কোনোদিনও এই ধরনের কোনো কথা শুনতে হবে না যে আমি SMS পড়ি না। এছাড়াও আমাকে সোনা SMS করেছেন ফ্রম রাজশাহী, এবং তিনি অনেক ছোট, তিনি ক্লাস 5-এ পড়েন, এবং তিনি ভূত এফএম আমাদের সাথে আছেন এবং তার আম্মুর সাথে তিনি শুনছেন। অলরাইট, আমাকে এছাড়াও সিয়াম SMS করেছেন বুয়েট থেকে, এবং তিনি বলছেন যে নজরুল ইসলাম ইজ এনজয়িং ভূত এফএম। ওকে, আলামিন, মন্দিরা, বাঁধন, শাওন, নূর আলম, হাসু, রুহুল ফ্রম সাতক্ষীরা তারা SMS পাঠিয়েছেন আমাকে, এবং তিনি বলছেন কাহিনীগুলো ভয়ঙ্কর, আমরা দল বেঁধে শুনছি। ওকে, আমাকে ধ্রুব SMS করেছেন যে ভাইয়া অনেক ভয় লাগছে, লেপের নিচে শুয়ে ভূত এফএম শুনছি। অনেক আমাকে SMS করেছেন ভূতের গলি থেকে, এবং আমাকে SMS করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি ইফাজ বাসাবো থেকে আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইমরান, এবং শুভ্র SMS করেছেন পটুয়াখালী থেকে। ওকে, এবং তিনি বলছেন যে আমি অনেক সিক, বাট তারপরও ভূত এফএম মিস করছি না, দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। মনির আমাকে SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাকে আলমগীর, সুমন, ইকরাম, তারপরে আমাকে SMS করেছেন পাভেল, SMS করেছেন মিশু সিলেট থেকে আগের সপ্তাহে আমার একটা ফ্রেন্ড আচ্ছা তারপরে কিছু একটা বলতে চেয়েছেন, তারপরে SMS আসেনি। সুমন এছাড়া আমাকে SMS করেছেন। সো আপনারা যারা SMS করছেন এবং যারা SMS করতে চান পরবর্তীতে তারা SMS করতে পারেন, এবং নিয়মটি আমি আরো একবার বলে দিচ্ছি। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর এছাড়াও আমাদের সাথে আরো গেস্ট রয়েছেন, তাদের মধ্যে থেকেও আমরা আরেকজনের কথা শুনবো আর কি। সো আপনি শুরু করেন, আপনি একটা ঘটনা বলতে চাইছিলেন একটা। হাই এভরিওয়ান, দিস ইজ ফারনান। আমি এসএসসি এ পড়ছি এবং ইনেজ চার্টার্ড একাডেমিতে আমি পড়ছি। তো আমি আজকে আপনাদের সাথে আজিমপুর কবরস্থানের একটা ঘটনা শেয়ার করতে চাই, এবং অনেক আগের ঘটনা, রাইট? অনেক আগের ঘটনা, এবং এই ঘটনাটা আমি এক্স্যাক্টলি আমার আঙ্কেলের কাছ থেকে শুনেছি। এবং একই ধরনের ঘটনা আমি আমার একটা কাজিন যাত্রাবাড়ি থাকে, ওর নাম হচ্ছে রাতুল, ওর কাছ থেকেও একই ধরনের ঘটনা শুনতে পাই। তো ঘটনাটা বেশ পুরনো, প্রায় 35 থেকে 40 ইয়ার্স পুরনো এই ঘটনা। এবং আরেকটা কথা, যেটা এখন আমরা আজিমপুর কবরস্থানটাকে ঠিক যেভাবে দেখি, ঠিক ওই সময়টা ঠিক এরকম ছিল না। অনেক বেশি গভীর ছিল, ঝোপঝাড় ছিল, প্লাস মানুষ হয়তো ভিতরে ঢুকতো না। সন্ধ্যার পর প্রায় বিকালের পরেও কেউ ঢুকতে ভয় পেত, শিয়ালের ভয় ছিল, অনেক ধরনের ভয় ছিল তখন। তো ঠিক সেই সময় ঘটনাটা ঘটে, এবং আমার আঙ্কেল আমাকে এই ঘটনাটা শেয়ার করেন।
এবং হয়তো আপনাদের অনেকেও হয়তো এই ধরনের ঘটনা শুনে থাকবেন। তো আজকে এই জন্যই আসলে আপনাদের কাছে এই ঘটনাটা শেয়ার করা আমার। তো ঘটনাটা হচ্ছে আমার আঙ্কেলের একজন রিলেটিভস মারা যায় এবং তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তো দাফন করার আগে যে যারা কবর খোঁড়ে তাদের দিয়ে প্রথমে কবর খোঁড়া হয় এবং সেই কবরটাকে দেখার জন্য আমার আঙ্কেল সেটা দেখতে যান যে আসলে ঠিক মতো খোঁড়া হলো কিনা। তো সে যখন ওই কবরটা দেখতে যান তখন সে দেখেন যে একটা লোক ওই কবরটার মধ্যে মানে কবরটা তো চার কোণা থাকে এবং কাটা থাকে প্রথমে, যে মাটি ওঠানো থাকে। তো ঠিক সেই সময়টাতে তখন দেখে যে একটা লোক সেই কবরটাতে বসে আছে। আচ্ছা, মানে দাফনের আগে ঠিক এটা। আচ্ছা, একটা লোক মানে ওই কবরটাতে বসে আছে, পা ঝুলিয়ে বসে আছে। তো লোকটার পরনে ছিল একটা ছেঁড়া পাঞ্জাবি এবং ছিল একটা ছেঁড়া লুঙ্গি। তো এটা দেখার পরে আমার আঙ্কেল মানে খুব একটা কথা বলে না, মনে করে যে হয়তো উনি হয়তো খুব ফকির হবেন। তো এই জন্য সে তেমন আর কোনো তাকে রেসপন্স করে না, মানে কিছু বলেও না, জিজ্ঞাসা করে না। সে জাস্ট ওখান থেকে চলে আসে। তারপরে যথা রীতি অনুযায়ী মানে লাশ দাফন করা হয়। এবং ঠিক আরেকটা বিষয় যেটা আমার আঙ্কেল যেটা আমাকে বলেন যে ঠিক লাশ দাফন করার সময়ও ঠিক ওই লোকটা সবার পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই যখন মোনাজাত ধরছিল মানে উনি কোনো মোনাজাত ধরতেছিল না। এটা একটা অবাক করা বিষয় ছিল। আমরা যেটা জানি যে সবাই যখন মানে লাশ দাফন করা হয় তখন সবাই আশেপাশে পরিচিত অপরিচিত সবাই মোনাজাত করে। আচ্ছা, কিন্তু ওই লোকটা মানে কোনো মোনাজাত করতেছিল না, কোনো মুভমেন্ট ছিল না, উনি জাস্ট এক দৃষ্টে ওই কবরটার দিকে তাকিয়েছিল। তো তারপরে আমার আঙ্কেল জিনিসটা বিষয়টা লক্ষ্য করে এবং তার কাছে খুব অবাক মনে হয়, এটা তো আসলে হওয়ার কথা না, কে আসলে আমাদের পরিচিত বা রিলেটিভস তো কেউ না। তো তারপরে যেটা হলো লাশ দাফন করা হলো, লাশটা ঠিক দাফন করা হলো প্রায় আসরের আগে। এবং যার বাবা মারা গিয়েছিল সে এবং আমার আঙ্কেল ঠিক এর পর দিন ফজরের দিকে নামাজ পড়ে দেন কবর জিয়ারত করতে গেল। তো তারা যখন কবর জিয়ারত করতে আসলো তখন তারা দেখলো যে কবরটার ঠিক লাশটা যে আর কি যে সাইডে মাথাটা থাকে কবরের ঠিক ওই সাইড থেকে কবরটা খোঁড়া। আচ্ছা, কবরটা খোঁড়া এবং বেশ খানিকটা খোঁড়া এবং গর্তের মতো একটা করা। তো যার বাবা মারা গিয়েছিল সে দেখলো যে তার তো খুব অবাক করার বিষয় যে তার বাবার কবর এরকম কে কি করলো, কালকে দাফন করে গেলাম জাস্ট, রিসেন্টলি তো এরকম হওয়ার কথা না। তো সেই যে গর্তটার দিকে হাত দিল এবং মাটিটা ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিল তখন সে দেখে যে কবর থেকে অনবরত রক্ত বেরিয়েছে। আচ্ছা, এটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায় এবং তার কবরটা আবার সে খোঁড়ে, তার বাবার যে কবরটা মানে আবার নতুন করে দাফন করার উদ্দেশ্যে সে কবরটা খোঁড়ে। আচ্ছা, এবং তারপরে সে যেটা দেখে যে লাশটা ঠিক যথারীতি যেরকম ছিল ঠিক সেরকমই আছে, কিন্তু লাশটা ঠিক বুকের দিকে কেউ হয়তোবা যদি ধারালো অস্ত্র দিয়ে মানে কেটে ভেতর থেকে যদি কিছু বের করে ফেলে, মানে হার্ট লিভার কিছুই ছিল না ভিতরে, জাস্ট বুকের দিক দিয়ে কাটা একটা দাগ ছিল, মানে ধারালো অস্ত্র দিয়ে কেউ কেটেছে এরকম। এখন যেটা কথা হচ্ছে যদি কোনো বন্য জীবজন্তু বা শিয়াল টিয়াল আক্রমণ করতো তাহলে বোঝা যেত, স্ক্র্যাচ থেকে বোঝা যেত। রাইট, হ্যাঁ। কিন্তু ওই লাশটা দেখে কোনো বোঝার উপায় ছিল না যে এটা কোনো জন্তু জানোয়ারের কাজ। আচ্ছা, হ্যাঁ, জাস্ট নর্মালি বুকের ওখান থেকে ফাড়া একটা ধারালো অস্ত্র দিয়ে এবং ভিতরে লিভার টিভার এগুলো কিছুই ছিল না। তারপরে তারা ওই লাশটা আবারও ভালো মতো দাফন করে দেয় এবং খুব চারিদিকে খুব বেড়া টাড়ে দিয়ে ভালো মতো দাফন করে যে তার কোনো প্রবলেম না হয়। তো এই ছিল ভাই আমার ঘটনা। কিন্তু আরেকটা কথা যেটা মানে আমি যেটা শুনতে পাই অনেকের কাছ থেকে যে আজিমপুর কবরস্থান থেকে মানে একজন লোককে পাওয়া গিয়েছিল যে যেখানে এরকম মানুষের সদ্য দাফনকৃত যে লাশগুলা সেগুলার কলিজা খেত, এরকম একটা কথা শুনতে পেয়েছিলাম আমি। তো এই কারণে আমি ঘটনাটা শেয়ার করলাম আসলে, কেননা ওই লোকটা আসলে কি ছিল সেটা কেউ জানেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ফারনাদ, থ্যাংক ইউ। মনির আলভি আতিকুল ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং বলছেন ভাইয়া এসএমএসটা পড়তে চাইলে পড়বেন, না পড়লেও আগের মতো। আচ্ছা, আপনারা তারপরে আমি বুঝি না আসলে এসএমএসটা কি লিখেন, আগের মতো লাগে না কারণ এরকম কিছু একটা বলছেন আর কি। হাসান কক্সবাজার থেকে এসএমএস করেছেন। এছাড়াও আমাকে দেখতে পাচ্ছি এসএমএস করেছেন ভুলমোনা চিটাগং থেকে, শাহেদ আমাকে এসএমএস করেছেন, মুস্তাকিম এসএমএস করেছেন শাওন এসএমএস করেছেন আমাকে সৈকত ঢাকা থেকে। এছাড়াও তিনি বলছেন যে আমি আজ ইন্ডিয়া যাচ্ছি, বাসে যেতে যেতে শুনছি, সুতরাং আমি তো বুঝতেই পারছি আপনি অনেক এনজয় করছেন। সুমন আমাকে এসএমএস করেছেন, শিলু আমাকে এসএমএস করেছেন, অনেক ভয় লাগছে জানিয়েছেন নোয়াখালী থেকে। তানভীর লিখেছেন যে ভাই আমার এসএমএসটা কোনোদিন পড়া হয় না, আজকে আমি আপনার এসএমএস পড়ে ফেললাম। এছাড়াও আমাকে ফারহাদ এসএমএস করেছেন, ফারহাদ রিয়াদ ফয়সাল নাখালপাড়া থেকে। আমাকে সৌরভ লালমাটিয়া থেকে এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন আমাকে তপন নেত্রকোনা থেকে, শাওন ইয়াসিন আমাকে এসএমএস করেছেন, রনি চিটাগং থেকে এসএমএস করেছেন, রায়হান আমাকে এসএমএস করেছেন। রনি এসএমএস করেছেন অনেকগুলো এবং তিনি বলছেন কয়টা এসএমএস দিলে পড়বা, বাট আমি ফার্স্ট টাইম আপনার এসএমএস পেয়েছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি আসলেই অনেকগুলো এসএমএস পাঠিয়েছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। সোহেল আমাকে এসএমএস করেছেন কোনাবাড়ি গাজীপুর থেকে, বাপ্পি চৌধুরী আমাকে এসএমএস করেছেন শাকিল ফ্রম মৌচাক গাজীপুর। এছাড়াও জুবায়ের
জুনায়েদ আমাকে এসএমএস করেছেন, সানি আমাকে এসএমএস করেছেন ধুলাইপাড় থেকে। আমরা আরো এসএমএস আপনাদের কাছ থেকে যে চাচ্ছি, এবং সেই এসএমএস এর মাধ্যমে আপনারা যে এসএমএসটা পড়বেন এরকম না বলে ছোট্ট কোনো ঘটনা বা ছোট্ট করে যদি কোনো কিছু ইনফরমেশন দিতে পারেন তাহলে আরো ভালো হয়। আর আমরা সবসময় চাই যে ভূত এফএম অনেক বেশি ভালো লাগুক আপনাদের কাছে, সেই জন্য এটা পুরোপুরি নির্ভর করে আপনাদের উপরে। আপনারা যে ধরনের ঘটনা পাঠাবেন সেই ধরনের ঘটনা আমরা আপনাদেরকে উপস্থাপন করি। সুতরাং অবশ্যই আপনারা আপনাদের সেরা ঘটনাগুলো, সেটা আপনার জীবনেই যে ঘটতে হবে এমন কোনো কথা নেই, আপনার চারপাশে যারা চেনা অচেনা মানুষ আছে তাদের সাথেও ঘটতে পারে। সুতরাং সেই ঘটনাগুলো আমাদের কাছে ইমেল করে জানিয়ে দিন। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ জেনে নিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm। এখানে আপনারা ইচ্ছে করলে আমাদেরকে ইমেল পাঠাতে পারেন। অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সেই সাথে আপনি স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করবেন কিনা সেটা লিখবেন, অথবা আপনি কি চান যে আপনারা যদি এরকম কিছু চান যে আপনার ঘটনাটা আমি পড়ে শোনাই সেটাও আমাকে জানাবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছে একটু পরে এবং একটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেকের পরে আবারও ফিরে আসবো। যারা এসএমএস পাঠানোর নিয়ম জানেন তাদেরকে বলে দেই যে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। FM Haunted by Airtel. শুনছেন ভূত এফএম বা হন্টেড বাই এয়ারটেল, আর আমি সাথে রাসেল আছি, আছে মাসুম, এবং আমরা আমাদের আজকের গেস্টরা এবং যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাকে ইফরান এসএমএস করেছেন, খুব মজা লাগছে তার ভূত এফএম শুনতে। আবির খুলনা থেকে এসএমএস করেছেন যে ভাই আমি খুব এনজয় করছি, আই লাইক ভূত এফএম। সুইটি লিখেছেন ভাইয়া 1 বছর ধরে ভূত এফএম শুনছি, বাট আজ প্রথম এসএমএস করলাম। মা আজ নিষেধ করেছিল শুনতে, কারণ আমার পক্স হয়েছে, তবুও শুনছি। দোয়া করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে ওঠেন। সানাত বিশ্বাস আমাকে লিখেছেন ভূত এফএম শুনছি একা, খুব ভালো লাগছে। ওকে, আমাকে সাদ্দাম এসএমএস করেছেন ময়মনসিংহ থেকে যে রাসেল ভাই প্লিজ রিড মাই এসএমএস, আই হ্যাভ সাম রিয়েল স্টোরি ইন মাই লাইফ। ওকে, সো আমি চেষ্টা করবো যে ঘটনাগুলো জানতে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ইমেল করে জানিয়ে হবে আপনার কি ঘটনা। আপনি bhootfm@radiofurti.fm এখানে আপনি ডিটেল আপনার ঘটনাগুলো লিখে জানান। রানা লিখেছেন ভয় আর মজা, কয়টা এসএমএস দিলে পড়ো। আমি দিস ইজ ইউর থার্ড এসএমএস, আমি পড়ে ফেলেছি। আর আমাকে আরো এসএমএস করেছেন অয়ন, লিখেছেন ভাইয়া, আচ্ছা কি লিখেছেন পড়তে পারলাম না। শুভ্র লিখেছেন পটুয়াখালী থেকে যে আজকে স্টোরিগুলো অসম লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাসান লিখেছেন যে আচ্ছা সিন থেকে বলো যেন ভয় পায়। ওকে, গল্প শুনে ভালো লাগলে ডেফিনেটলি ভয় পাবে। তারিন লিখেছেন ফ্রম মুন্নুজান হল, রাজশাহী ইউনিভার্সিটি, ভাই আমরা সকল রুমমেট মিলে ভূত এফএম শুনছি। বাপ্পি চৌধুরী মহাখালী থেকে আমাকে এসএমএস করেছেন এবং তিনি এবং তার বন্ধু সুজন একসাথে ভূত এফএম শুনছেন। মুশফিক আমাকে এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। সানি, এছাড়াও তানভীর নোয়াপাড়া থেকে আমাকে এসএমএস করেছেন। নোমান এসএমএস করেছেন। আরো অনেকের এসএমএস দেখতে পাচ্ছি। আর এসএমএস করার নিয়ম জানেন না তাদেরকে বলবো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাচ্ছি আরো একটি ঘটনায়, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই একজন লিসনার, যিনি আজকে আমাদের এখানে উপস্থিত হতে পারেননি কারণ তিনি ঢাকায় থাকেন না। পড়ছি তার ঘটনা। লিখছেন, আমার নাম সৈয়দ তারিক, আমার বাড়ি খুলনায়। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের তৃতীয় সেমিস্টারের থার্ড সেমিস্টারের ছাত্র। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনাকে লিখে পাঠাচ্ছি। আপনার ভালো লাগলে পড়ে শোনাবেন। দিনটি ছিল 2011 সালের 14 ফেব্রুয়ারি, ঠিক 1 বছর আগে প্রায় বলতে গেলে। আমি বিশ্ববিদ্যালয়ের এম কেরামত আলী হলের 4th তলার 406B নম্বর রুমে থাকতাম। আমাদের হলটি 4 তলা এবং A ও B দুটি ব্লকে বিভক্ত। সে সময় আমি প্রথম সেমিস্টারে এবং 4 তলা শুধু আমরা 4 জন রুমমেট ছাড়া বাকি সবাই ছিল সপ্তম সেমিস্টারের ছাত্র। সেদিন রুমে আমি ছিলাম একা, আর সিনিয়রদের ট্যুর থাকায়
গোটা 4 তলায় ছিলাম আমি একা। রাতে স্বাভাবিকভাবেই আমি খাওয়া দাওয়া করে পিসিতে কাজ করতে বসি। ঘড়িতে তখন রাত 11:10। আমার দরজায় হঠাৎ নক করার শব্দ হলো। আমি দরজা খুলে দেখলাম একজন অপরিচিত লোক, পরনে সাদা শার্ট আর নীল জিন্স, হাতে একটি ট্রাভেল ব্যাগ। আমি কোনো কিছু বলার আগেই তিনি আমাকে বললেন যে আমি তোমার সিনিয়র বড় ভাই, আমার রুমমেটরা সবাই ট্যুরে গেছে আর আমার কাছে রুমের চাবি নাই। তিনি আমাকে বললেন যে আজকে রাতটা আমি তোমার রুমে একটু থাকি, কাল সকালে আমি বাসায় চলে যাব। আমি রাজি হয়ে গেলাম, কারণ তখনও আমার মাথায় প্যারানর্মাল কোনো কিছু আসেনি বা অন্য কোনো চিন্তা আসেনি। তিনি আমার পাশে আমার রুমমেটের বেডে ঘুমিয়ে পড়লেন, আমিও আমার বেডে শুয়ে পড়লাম। ঘড়িতে তখন রাত 2:30, 2:30-এর কাছাকাছি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার রুমের ভেতর তখন কেমন একটা গুমোট ভাব, রুমটা বেশ গরম। আমি আমার বিছানায় উঠে বসি এবং তখন যা দেখি তা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে। আমি দেখতে পাই যে সেই বড় ভাইটি আমার মাথার উপর ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। আমি তখন চিৎকার করতে চেষ্টা করি, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বেরোয় না। এরপর অনেক চেষ্টার পর আমি দৌড়ে রুমের বাইরে যাই এবং চিৎকার করলে হলের অন্যরা সবাই বেরিয়ে আসে। তারপর আমি আমার সিনিয়রদের ব্যাপারটা বলি এবং তাদেরকে নিয়ে আমি রুমের ভেতরে যাই। তখন আমার ভয়টা আরো বেড়ে যায়। আমি গিয়ে দেখি আমার রুমে কেউ নেই, সেই ভাইটি নেই, তার ব্যাগ, জুতো, কোনো কিছুই নেই। তখন আমি আমার সিনিয়রদের কাছে জানতে পারি যে ওই রুমে 2007 সালের 14 ফেব্রুয়ারি মাসুদ নামে এক সিনিয়র ভাই আত্মহত্যা করেন। আর মৃত্যুর সময় তার পরনে ছিল সাদা শার্ট আর নীল জিন্স। আর ঘটনার শুরু এখানে। তারপর আমি সারা রাত আর ঘুমোতে পারিনি। সকালে বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম। সৈয়দ তারিক আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ আমাদের এই ঘটনাটি পাঠানোর জন্য। আর এছাড়াও আপনারাও যারা এরকম ঘটনা পাঠাতে চান বা স্টুডিওতে অংশগ্রহণ করতে চান, তারা যেদিন vootfm@radio.fm এই অ্যাড্রেসে আমি চলে যাব পরবর্তী ঘটনায় এবং আমি আবারও ফিরে আসছি প্রথম যিনি ঘটনা বলেছিলেন তার কাছে। আপনার নামটা আরো একবার বলবেন। আমি ইকবালের বন্ধু, আমার একটু মনে আছে। ওয়েলকাম লিসেনার্স, ইটস মি ইরফান अगेन। আমি এখন যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের সাথেই ঘটা। সেটা হচ্ছে ইটস অ্যাবাউট 1 বছর আগের ঘটনা, 2011 ফেব্রুয়ারিতে। ওকে। আমার এক্সাম ছিল, যার কারণে আমার থেকে মানে এক্সামটা অ্যাটেন্ডের পর আমার নানি অসুস্থ ছিল, ইউনাইটেড হসপিটালে অ্যাডমিট করা ছিল। সো আমার থেকে দেখা যায় মানে এক্সামের পরই আমার থেকে হসপিটালে যেতে হয় আমার নানিকে দেখার জন্য। সামহাও ওনার থেকে ব্লাড লাগে, দ্যাটস ওয়াই আমাকে ব্লাড ডোনেট করার জন্য ওনার কাছে যেতে হয়। তো দেখা যায় ফরচুনেটলি ওদিন রাতে ব্লাড দিতে হয় না, তো মামারা বলে যে তুমি আজকে রাতে গেস্ট হাউসে স্টে করো, কালকে সকালে চলে যাও। আচ্ছা, যদি লাগলো না লাগলে চলে যেতে পারবা। সো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি থাকি কিছুক্ষণ। তো প্রায় রাত 3টা পর্যন্ত আমরা হসপিটালেই ছিলাম। সো হসপিটাল থেকে কিছুটা দূরেই হচ্ছে গেস্ট হাউসটা, ইউনাইটেড হসপিটালের পাশেই। সো আমরা ওখান থেকে প্রায় রাত 2:30টার দিকে আমরা মানে আমি আর আমার কাজিন 2জন আমরা মানে গেস্ট হাউসের দিকে রওনা দিই। সো পথে যেটা আমি একটা জিনিস রেকগনাইজ করি, এটা পরবর্তীতে আমি জিনিসটা মানে ম্যাচ করি যে রাস্তায় কিন্তু কুকুর থাকে সাধারণত, বাট ওদিন একটু উইয়ার্ড লাগলো। সাধারণত কুকুর কিন্তু মানে আমি এত ভয় পাই না কুকুরকে, বাট ওদিন কেন জানি আমি কুকুরগুলো সামহাও আমাকে অ্যাটাক করার চেষ্টা করতেছিল। মানে মনে হচ্ছে আননোন পার্সন যদি ওই এরিয়াতে আসে যেভাবে মানে কুকুরগুলো অ্যাটাক করে সেরকম। বাট ওটা যদি হইতো তাহলে আমার কাজিনদেরকেও কুকুরগুলো অ্যাটাক করতো, বাট ওদেরকে কিছু করতেছেন, জাস্ট আমার দিকে এসে মানে লাইক ওরা আমার গায়ের উপর পড়তে যাচ্ছে এরকম। আমি খুব ঘাবড়ে যাই। পরবর্তীতে ওখানে যেগুলো রোডে নাইট গার্ড থাকে ওরা এসে কুকুরগুলো সরাই নেয়। পরবর্তীতে অ্যাজ নর্মাল আমরা গেস্ট হাউসে যাই। তো গেস্ট হাউসে যেটা 2টা রুম থাকে ওখানে পার্টিকুলারলি, একটা রুমে 2টা মিনস সিঙ্গেল বেডের 2টা বিছানা থাকে। সো 2টা এক রুমে, আরেকটা 2টা, সো মানে এক রুমে 2টা। তো দেখা যায় কি মানে ফুল ফিল আপ। ওখানের মধ্যে আমার মামিরা শোয়া ছিল, খালারা শোয়া ছিল। সো আমার কাজিনরা যে আর 2জন যারা কাজিন ছিল ওরাও যে শুয়ে পড়ছে। দেখা গেছে জাস্ট আরেকটা রুমে আরেকটা বিছানায় আমার খালু আর আমার খালুর ছেলে শুয়েছিল, আরেকটা বিছানা খালি ছিল। তো আমি চিন্তা করছি যেহেতু অনেক রাত হয়ে গেছে আর কেউ তো আসবে না, আমি নিজে যে একটু রেস্ট করে নিই। তারপর গেলাম রেস্ট করবার জন্য। ওখানে মশাই কিন্তু টাঙানো ছিল। আমার একটু গরম লাগতেছিল, প্রায় রাত মানে 3টা বাজছে তখন যখন যে বসছি, গরম লাগতেছে। সেই কারণে আমার মানে বিছানার পাশে মানে পিছে একটা উইন্ডো ছিল। আমি কি করছি গ্লাসটা খুলে দিয়েছি যেন হালকা বাতাস আসে।
আমি শুইছি, আমি আজ নর্মাল শার্টটা খুলে শুইছি, কারণ আগেই বললাম যে আমার গরম লাগতেছিল। হুম, তো আমি যখন শুইতে যাই নর্মালি, কিন্তু আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেটা আপনার বোবাজিন যেটা বলে, বোবাজিন কিন্তু আমাকে অনেক ভারী ধরছে। এটা এটা আমার জন্য বলতে গেলে একরকম নর্মাল ব্যাপার, আচ্ছা কিন্তু ওইটা কি ছিল ওইটা আমি এখন ওই জন্য মানে ডেফিনেশন দিতে পারবো না। এক কথা যদি বলতে চাই, আমি যখন ডান কাত হয়ে ফিরি তখন আমার প্রায় খানিকটা ঘুম এসে যায়। তখন আমি যে জিনিসটা রিয়েলাইজ করি যে মিন্স হালকা একটা গরম বাতাস পিছের থেকে আসতেছে, আর আচ্ছা। আমি এটা ফিল করি জাস্ট আমার মাথায় চুলের মধ্যে লাগতেছে বাতাসটা। আচ্ছা, যখন আমি এই জিনিসটা রেকগনাইজ করি, মানে তখন আমার প্রায় ঘুম, সে কারণে আমি আর ওই জিনিসটা ভালো মতো দেখার চেষ্টাও করি না। বাট মোস্ট ইন্টারেস্টিং পার্ট এই জায়গায় যে ওই গরম বাতাসটা পরপরই আমি একটা চরম পেইন ফিল করি, যেন যদি আপনার পিছে মাথার স্কালের উপর যদি কেউ নখ বসায়, হুম, নখ বসায় যদি মাথার ভিতরে যদি ঢুকায় আপনার ব্রেইনটা বের করার চেষ্টা করে, ঠিক যেরকম ফিলিংসটা হয়, আমি এক্স্যাক্টলি সেম ফিলিংসটা মানে ফিল করতেছিলাম অন দ্য স্পট। আমি অনেক কষ্ট করে আল্লাহর নাম ডেকে সূরা কালাম পড়ে অনেক কষ্ট করে চোখটা খুলছি। খুলে আমি সোজা হয়ে মানে বিছানায় বসে গেলাম। আমি জিনিসটা খেয়াল করার চেষ্টা করছি যে জিনিসটা কেন হচ্ছে, হয়তো বা এটা হ্যালুসিনেশন হতে পারে। হুম, আগে দিয়ে বলে রাখি, ওই বাসাটা কিন্তু নতুন। আমরা যে গেস্ট হাউসে উঠছি সেটা কিন্তু মানে বলতে গেলে একদম নতুন। আমরা নতুনই ছিলাম, ওটা ফ্ল্যাট বাসার মতো। সো এখন ওই জিনিসটার পর আমি খুব একটু মানে রেকগনাইজ করার চেষ্টা করি যে এটা কেন হচ্ছে। তখনই মানে কিছু পরপরই দেখি যে আমার মশারি যেটা ছিল হুম, সেটা সামহাও নড়তেছে, কিন্তু ফ্যান চালানো ছিল না। হুম, বলে রাখি, ফ্যান চালানো ছিল না, মশারি নড়তেছে। মশারি নড়ার পর আমি বলছি, এটা আমি কি চোখে ভুল দেখতেছি নাকি কোনো কারণে নড়তেছে। আর পরবর্তী দেখছি আমার গাটা কেন যেন একটু ভার হয়ে আসতেছে। হুম, পরবর্তীতে আমি এই জিনিসটা আর সহ্য করতে না পেয়ে আমি ভয়ে বিছানা থেকে নেমে যাই। আচ্ছা, বিছানা থেকে নামার সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করি যে বিছানা থেকে নেমে গেছি। তো নামার পর আমার বিছানা যেটা আছে সেটা কিন্তু সামহাও একটা কাঠের উপরে বিছানাটা ছিল, হুম, কারণ আপনার দেখা যায় কোনো টাইলস তো যেন বিছানা নাচা একটু কম হয়, সেই কারণে একটা কাঠের গা ছিল বিছানার উপর দিয়ে, নিচে দিয়ে যেটা দেয় আর কি স্লোপ হিসেবে, সেটা সরে গেছে। মানে বিছানাটা এমন ভাবে কাঁপতেছে সেটা সরে গেছে। আর যদি এটা ভূমিকম্প হয়, অবভিয়াসলি আমার পাশে কিন্তু আমার খালুরা শুয়েছিল, Right. ওরাও এই জিনিসটা তারা বুঝতে টের পারতো। পাবেন। হুম, হুম, কিন্তু সেটা ভূমিকম্প না, আমি 100% কনফার্ম ছিল। আচ্ছা, পরবর্তীতে আমি যেহেতু বললাম যে আমি শার্ট খুলে ঘুমিয়েছিলাম, তো আমি শার্টটা নেওয়ার জন্য মশারি থেকে শার্টটা নিতে যাই, তখন আমি একটা সিন দেখতে পাই। সেটা হচ্ছে আমি অন্ধকার ছিল, হুম, আমাদের পুরো রুমটা অন্ধকার ছিল, তা সত্ত্বেও কালোর উপর কালো। এবার মানে একটু ইমাজিন করেন যে একটা কালো শেপ, আমি আরো ডার্ক, আরো বেশি ডার্ক। আরো বেশি ডার্ক একটা শেপ দেখি, এবং শেপটা আমি আইডেন্টিফাই করতে পারবো এটা জাস্ট লাইক একটা হিউম্যান। একটা হুম। হিউম্যান যেন মশারির থেকে মাথাটা বের করে মানে মানে এটা আমার কাছে আসতেছিল, এরকম ফিল হয়েছিল। আমি জিনিসটা আর ওখানে মানে ভীষণ দাঁড়ায়নি, আমি দৌড়ে চলে গেছি আমার কাজিনদের ওখানে পাশের রুমেই। ওদেরকে বলছি, ভাই আমাকে কোনো মতে রাত্রে একটু স্টে করতে দিবা, সকালে আমি একটা ঘটনা হয়েছে এটা বলবো। পরবর্তীতে সকালবেলা উঠে সবাইকে আমি এই জিনিসটা শেয়ার করি, কেউ আমার এটা বিশ্বাস করে না, কারণ বলে এই জিনিসটা হ্যালুসিনেশন হতে পারে, বা তুমি টায়ার্ড হয়ে গেছো, এক্সাম দিয়ে আসছো, বাড়ির থেকে আসছো, এর আগের দিন কিন্তু আমার দাদি মারা গেছে, দ্যাটস ওয়াই বলতেছে তোমার যে কোনো কিছু হতে পারে। কেউ বিশ্বাস করেনি। তারপর 4-5 দিন পর আনফরচুনেটলি আমার নানিও কিন্তু মারা যান। সো দেখা যায় কি যখন বাড়িতে যাই, চিটাগাং যাই, তখন আমি শুনতে পাই সেম বিছানায় আমার মামাও শুয়েছিল। আমার মামার সাথেও কিন্তু সেম ভাবে হয়। আবার সেম বিছানায় আমার কাজিন সাইমনও শুয়েছিল, তার সাথে কিন্তু সেম ঘটনা। তার মানে ওই জায়গাটারই ওই প্রবলেম আসলে। মানে আসলে কি ওই বিছানাটা বলবো নাকি ওই রুমটা বলবো নাকি ওই জায়গাটা বলবো, আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। কিন্তু আমি মনে করি এখনো পর্যন্ত যে আপনারা কেউ ওখানে যান, আই থিঙ্ক ওই জিনিসটা এখনো পর্যন্ত স্টে করে, ওটা কোনো এক্সপ্লেনেশন দিতে পারবো না। আর এটাই ছিল আমার স্টোরি। So, আপনার কন্ট্যাক্ট নাম্বার কাছে আছে, এবং যারা আসলে টেস্ট করতে চান, এরকম কোন একটা অভিজ্ঞতা পেতে চান, নট ইন্টারেস্টেড। এই জিনিসটা আমার সাথে মানে মানে আমার লাইফে ফার্স্ট এন্ড লাস্ট এক্সপিরিয়েন্স। আমি এত ভয় কিন্তু কখনো পাইনি, কখনো পান নাই। আমি খুবই Okay. ভয় পাইছি। বুঝতেই পারছি না, ভয় পাওয়ার মতোই ঘটনা, ভয় না পেলেই বরং সেটা অস্বাভাবিক হতো, কারণ এটা ভয় পাওয়ার মতোই একটা ঘটনা। এন্ড মানে আপনার তেমন কোনো ক্ষতি হয়নি, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহর রহমত ছিল, আল্লাহর মা রহমতে বাবার কোনো- দোয়া হ্যাঁ, ছিল, শেষ। সেটাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শামীম আহমেদ আমাকে এসএমএস করেছেন, শামীম আহমেদ আকাশ ফ্রম সিলেট, লিখেছেন রাসেল ভাই, আমি এবং আমার ছোট ভাই খুব মজা করে ভূত এফএম শুনছি। আশিক, জনি,
মন্তাজ, রিঙ্কু, সোহাগ, ফয়সাল ফ্রম রাজশাহী, তারা লিখেছেন ভাই আমরা সবাই একসাথে বসে ভূত এফএম শুনছি। আর এছাড়াও তিনি আমাদেরকে নিকিতা এসএমএস করেছেন, তিনি বলছেন যে তার মম আমেরিকা চলে গেছেন 6 মান্থের জন্য, এই মুহূর্তে তিনি অনেক ভয় লাগছে তার কাছে। লাবণী, মিথিলা, স্বর্ণা আমাকে লিখেছেন যে ভাইয়া আমরা সবাই ভূত এফএম শুনছি। নিবিড় ধানমন্ডি থেকে লিখেছেন যে রাসেল ভাই আমি এবং আমার ফ্রেন্ড ফারহান প্রতিটি ভূত এফএম শুনি, কাজ ফারহান আমাকে ভূত এফএম শুনতে বলে। আচ্ছা, এই জন্য শোনেন, মজা লাগে বলে এই জন্য শোনেন না, কিন্তু আমি বুঝতে পারলাম সেটা। হুসাইন আমাকে লিখেছেন ভাইয়া এটা আমার 4th SMS, এবং এটা তুমি যদি না পড়ো তাহলে আমি SMS করবো না। হ্যাঁ, দিস ইজ ট্রু যে এটা আপনার 4th SMS, আমি পড়ে ফেলেছি। হাবিবা, ভূত এফএম রক্স, লিখেছেন ফ্রম চিটাগং থেকে। আমার তো আজকে বলতে ইচ্ছা করছে যে চিটাগং কিংস রক্স, কারণ আজকে চমৎকার খেলেছে তারা। রনি আবারও চিটাগং থেকে লিখেছেন ভাইয়া আমি আর মায়া একসাথে ভূত এফএম শুনছি, থ্যাঙ্কস ভাইয়া SMS-টা পড়ার জন্য। ওকে, আপনি বুঝতে পারলেন কিভাবে যে আমি SMS-টা পড়বো রনি? ওকে, আপনার SMS পড়ে ফেললাম আমি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে পিঙ্কি জিসান বরিশাল থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন আমি গত উইকে 5টি SMS করেছি, একটিও পড়া হয়নি। আরে বাপরে বাপ, তাহলে এই SMS-টা যদি না পড়তাম তাহলে খুব ভুল হয়ে যেত। ভূত আর্মস আমাকে SMS করেছেন সিলেট থেকে, তিনিও আমাকে বেশ কিছু SMS পাঠিয়েছেন। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাকে SMS করেছেন, কেমন আছেন রাসেল ভাই? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। সামিনা আমাকে SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে রানুর SMS পেলাম আমি, তিনি SMS করেছেন রানু পারভেজ, তিনি আমাকে SMS করেছেন রাজশাহী থেকে। ব্রাদার ডেভিল আমাকে মতিঝিল থেকে SMS করেছেন আমাকে। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে SMS করেছেন SK রনি ফ্রম শনি রাখরা। সো আপনারা সবাই যারা SMS করেছেন তাদেরকে অনেক থ্যাঙ্কস, এবং SMS পাঠানোর নিয়মটি আমি আরো একবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা একটা ছোট্ট ঘটনায় আবার যাবো, আমাদের আরেকজন গেস্ট রয়েছেন তার কাছে, তার নামটা বলবেন। জি, হ্যালো লিসনার্স, আমার নাম শুভ, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তেছি 8th সেমিস্টারে। থ্যাংক ইউ রাসেল ভাই, আজকে আমাকে এখানে আসার জন্য। আমার আগে আসার কথা ছিল কিন্তু কিছু প্রবলেমের কারণে আমি আসতে পারিনি। তো আমার এক্সপিরিয়েন্স স্টার্ট করার আগে আমি হাই বলতে চাবো আমার আম্মুকে, আমার বোনকে এবং আমার ফাদারকে, আর আমার ফ্রেন্ড মাসুদ আর আসাদ শুনছে, ওদেরকে হাই বলতে চাবো। তো আমার যেই এক্সপিরিয়েন্স সেটা আমার আসলে ছোটবেলা থেকে হতো, আমি আগে ভয় পেতাম অনেক। তো আমার যখন ক্লাস 8-9-এ পড়ি, আমি 9-10-এ আমার SSC এক্সামের আগে, তো তখন আমার প্রবলেমগুলো খুব বেড়ে যায়। তো আমার অ্যাকচুয়ালি বাসা চিটংয়ে, তো সেখানে আমার রাতেবেলা আমি ঘুমাতে পারতাম না। তো ঘুমানোর টাইম হলে রাতেবেলা 12:30-1টার দিকে, তো আমি যখনই বেডে শুতাম তো আমার ফিল হতো যে আমার আশেপাশে কেউ আছে, কেউ হাঁটাহাঁটি করতেছে। তো আমি ফুটস্টেপ একদম ক্লিয়ারলি শুনতে পারতাম। তো কোনোদিন যদি আমার চোখ লেগে যেত, ঠিকই রাত 2:30-3টার দিকে আমার মনে হতো যে আমাকে কেউ টাচ করতেছে, কেউ ধাক্কা দিচ্ছে। ঘুমাই গেলে আমি এটা প্রায় ফিল করতাম যে আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠাই দিচ্ছে। তো এরকম যখন বেশি চলতেছে, আমি আমার প্যারেন্টসের সাথে ঘটনাগুলো শেয়ার করি। তোরা বলে তোমার সামনে এক্সাম, তোমার তো মানে টেনশনের জন্য এরকম হচ্ছে, সেই টেনশন থেকে ভুল হচ্ছে আর কি। তো আমি এগুলোকে তেমন ইয়ে করিনি, তো আমি রেগুলার চলছিল এরকম। তো এরপরে শুরু হয় আমাকে যে বোবাই ধরা যেটা বলে, তো সেটা শুরু হয়। সেটা আমার সাথে প্রথম হয় যখন, তখন আমি বুঝতে পারিনি, সেদিন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তো সেকেন্ড টাইম যখন হয় তখন আমি ক্লিয়ারলি শুনতেছি যে আমার পাশে কেউ হাঁটতেছে। আমি অনেক চিল্লানোর চেষ্টা করছি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না আনফরচুনেটলি। তো পরে উঠার পরে যখন মানে জিনিসটা শেষ হলো, তখন আমি গিয়ে আমার ফাদারকে বলি যে এরকম হয়েছে। তো এরপর থেকে আমি অনেকদিন একা শুইনি। তো আমার SSC পরীক্ষা শেষ হলো, এরপরে আবার এগুলো চলতেছিল, তত বেশি ছিল না, কিন্তু এই ডিউরিং এই টাইমটার মধ্যে আমি কিছু স্বপ্ন দেখছি। স্বপ্নগুলার থিম একটাই ছিল যে আমি স্বপ্নগুলো যেভাবে শুরু হয় শেষ হয় এভাবে, যে আমি অনেক উপর থেকে পড়লাম কোথাও, কিন্তু ইভেনচুয়ালি আমি সার্ভাইভ করে যাই। স্বপ্নগুলোর মিনিং আমি কখনো খুঁজে পাইনি। অনেকবার সাধারণত আমি অনেকবার শুনেছি এরকম যে খুব উইক থাকলে তখন এরকম ধরনের স্বপ্ন মানুষ দেখে। হ্যাঁ, আমাকেও এটা বলা হয়েছিল যে তোমার হয়তো পরীক্ষার কারণে এরকম হয়েছে, কিন্তু আমার ওই সময় এরকম কোনো সিচুয়েশন ছিল না। এটা হচ্ছে তো আমি এটা আগে রিয়েলাইজ করি নাই তো প্রবলেমটা কোথা থেকে আসতেছে।
তো আমি আমার এসএসসি পরীক্ষার পরে লাইক 3-4 মাস পরে আমি ফোনে কথা বলছিলাম ফ্রেন্ডের সাথে। তো হঠাৎ করে আমার জানলার পাশে ছিলাম, তো আমার বাসার 6 তলায়। তো আমি সামনে দেখলাম বিল্ডিং এর সামনে যে আমার সামনে একটা মাঠ আছে, মাঠের সামনে একটা ছোট বাগানের মতো আছে। আসলে ওটা বাগান ছিল না, ওটা ছিল কবর। ওটা আমি আগে জানতাম না। তো ওটার পাশে একটা বিল্ডিং আছে 2 তলা, ওটার পাশে বড় একটা গাছ আছে। তো আমি ছাদের উপরে অনেকক্ষণ ধরে দেখতেছি সাদা একটা ফিগার, লম্বা একটা ফিগার অনেকক্ষণ ধরে নড়াচড়া করতেছিল। তো আমি অনেকক্ষণ নড়াচড়া যখন করতেছি, আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দেখ এরকম এরকম দেখতেছি। বলে না, তুই তো ভুল দেখতেছিস। তো আমি তখন রুমের লাইটটা জ্বালালাম। তো লাইট জ্বালানোর সাথে সাথে ওটা গাছের মধ্যে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। তো এই ঘটনাটা গেল, আমি করলাম। এটা লাস্ট উইকে আমার সাথে হয়েছে। লাস্ট উইকে আমি চিটংয়ে ছিলাম, যে আপনাদের শো শেষ হওয়ার পরে লাইক 2:30টার দিকে। তো আমার ফ্রেন্ড ফোন করছিল, বাইরে থেকে সে। তো তার সাথে আমি যখন কথা বলতেছি, তো সেম থিং, আমি কথা বলার সময় দেখলাম যে সেরকম সেম ডুপ্লিকেট একটা ফিগার সে বিল্ডিং এর ছাদের উপরেই নড়াচড়া করতেছে। এবং নড়াচড়া করতে করতে যেই মাত্র আমি লাইটটা জ্বালালাম রুমে, সাথে সাথে সে মানে ভ্যানিশ হয়ে গেল গাছের কাছে গিয়ে। তো আমি সাথে সাথে গিয়ে আমার প্যারেন্টস কে জানাইছি ঘটনাটা। তো ওনারা বললো ওখানে কবরস্থান আছে, আর তোমাকে তো বলছি রাতে বেলা এত রাত পর্যন্ত জেগে থেকো না। তো আমাকে বাসা থেকে সবসময় নিষেধ করা হয় যে এত রাত পর্যন্ত জেগে থেকো না, কারণ 3টা 3:30টার দিকে এই সময়গুলো ভালো না। তো আমি যেহেতু অভ্যাস হয়ে গেছে, কারণ আমি এখন হয় না, আমার ফজর নামাজের আগে আমি ঘুমাতে পারি না, এখন অভ্যাস হয়ে গেছে এটা। আগে জোর করে সজাগ থাকতে হতো। তো এর আগে ঘুমালে যেদিনই ঘুমাইতাম এরকম হতো। আমি ঢাকায় যখন শিফট করি ইভেনচুয়ালি, তো আমি যখন ঢাকায় শিফট করি আমি ভার্সিটিতে উঠার পরে, তো ঢাকায় চলে আসার পরে আমি প্রথমে লেক সিটিতে ছিলাম, এরপরে আসি আমি বসুন্ধরাতে। তো বসুন্ধরায় আমি প্রথম যে বাসাটাতে উঠি সেটা ছিল একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর সামনে। তো ওখানে শুধু পাশে আমাদের তেমন কিছু ছিল না, খোলা ময়লার স্তূপ ছিল আমাদের বিল্ডিং এর পাশে। তো আমি যে রুমটাতে ছিলাম সেখানে প্রায় আমি 6 মান্থসের মতো স্টে করি, কিন্তু আমার তেমন কোনো কিছু ফিল হয়নি। তো আমার মাঝখানে কাজিন ছিল আমার সাথে 3 দিনের মতো, তো 3 দিন 2 রাত। তো তখন সে থাকার সময় আমি রাতে খেয়াল করছি যে সে ঘুমাতে পারছে না। তো সে যখন ব্যাক করে তার বাসায়, তো আমাকে বলে যে তুই কি বাসা ছেড়ে দিছিস? আমি বললাম হ্যাঁ, আমি 1 মাস আগে বাসা ছেড়ে দিছি। তো বলে তোকে এখন একটা ঘটনা বলি, তোর ওখানে যে ছিলাম আমি কিন্তু রাতে ঘুমাতে পারিনি। আমার খুব অস্বস্তি লাগতো, মনে হতো যে আমার আশেপাশে কেউ আছে। আমার হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, মানে খুব খারাপ লাগতো। তো আমি বললাম যে হতে পারে, আমার কিন্তু কখনো লাগে নাই, আমি কিন্তু একদম ভালো মতোই ছিলাম ওখানে। তো আমি চলে আসার পরে ওখানে আমার একটা ফ্রেন্ড উঠে সেম জায়গাতে, সেম রুমে। তো ওর সাথে একদিন দেখা হয়। তো আমি ওর কথা বলতে বলতে সে আমাকে কথাটা শেয়ার করলো যে দোস্ত তুই কি ওখানে এরকম কিছু ফিল করছোস? আমি বললাম কি? বলে যে আমি তো ওখানে থাকি, তো মনে হয় কেউ যেন আমার আশেপাশে আছে, সবসময় মনে হয়। আর যখন ঘরে একা থাকি তখন আরো বেশি হয়। রাতেবেলা ঘুমের থেকে উঠায় দেয়, সন্ধ্যার সময় আসরের নামাজের টাইমে করে, আসরের নামাজের টাইমে আমাকে ঘুমের থেকে ধাক্কা দিয়ে তুলে দেয়। আমি ক্লিয়ার ফুটস্টেপ শুনি। তো বললাম না, আমি তো শুনি না। আমি বললাম তুই তো হাজি, ও হজ করা একজন। তো আমি বললাম তুই তো হাজি মানুষ, তোর সাথে এরকম হওয়ার কথা না। বলে যে না, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি এখনো, আমি এগুলো একদম রেগুলার শুনতেছি, তো আমার তো এগুলো ভয় লাগছে। তো আমি ওকে এগুলো বলি নাই এখনো, হয়তো এখন রেডিও শুনলে সে জানবে যে আসলে ওখানে আমার কাজিনও সেম জিনিস ফিল করছে। তো এরপর আমি যে বাসায় যাই সেখানে আমার ছিল, সেটা একটা নতুন বিল্ডিং ছিল। আমরা একদম টপ ফ্লোরে বাসা নেই, আমরা 4 জন। তো নতুন বাসা নেওয়ার পরে 3rd রাত যেটা ছিল, সে রাতে আমি বাসার ছাদের উপরে, আমার যে রুমটা ঠিক সেটার উপরে। এটা আরেকটা বাসার ঘটনা বলছেন আপনি? জি জি। আমরা একটু সংক্ষিপ্ত করে শুনি, হ্যাঁ, মানে অনেক মানে মূল ঘটনাটা চলে যাই আমরা। তো ছাদের উপরে অনেক নয়েজ ছিল। তো আমার রুম ফ্ল্যাটমেট যারা ছিল সবাইকে আমি ডেকে এনে শোনালাম। তো আমরা পরে যখন আওয়াজ বেশি হয়ে গেছে, আমরা উপরে গিয়ে দেখলাম যে ওখানে কেউ ছিল না, কারণ রাতের বেলা ছাদে কেউ থাকার কথা না। তখন 2:30 বাজে, আর ছাদের দরজাও লক করা ছিল। তো এগুলো ঘটনা ঘটার পরে পরে অন্য রুমমেটদের সাথেও অনেক কিছু হয়েছে, যেমন রাতেবেলা তাদের ঘুম ভেঙে যেত, বিভিন্ন ধরনের সাউন্ড শুনতো, তাদের গায়ে টাচ করতেছে এরকম শুনতো। ইভেন আমাদের পাশের বাসা যেটা ছিল সেখানে এরকম হয়েছে একদিন রাতে যে তাদের জিনিসপত্র ভাঙচুর হয়েছে। বাসায় শুধু একজন ছিল, জিনিসপত্র ভাঙচুর হয়েছে। তো আমার সাথে যে 4 জন ছিল তাদের মধ্যে একজনের মা, উনি খুব মানে
নামাজি মানুষ, আর ওনার সাথে নাকি জিন রয়েছে। তো এটা আমার বিলিফ ছিল না। তো উনি শেষ পর্যন্ত একদিন আমাদের বাসা ছিল, একদিন অ্যাকচুয়ালি এক সপ্তাহ ছিল। তো এর মধ্যে উনি একদিন আমাকে ডাকে। উনি কিন্তু কিছু জানতো না যে আমার প্রবলেমটা কি। তো উনি আমাকে ডাকার পরে একদিন উনি বলল যে তুমি এদিকে আসো একটু দেখি। তো আমি বললাম যে কি আন্টি, কোনো সমস্যা হয়েছে? বলে যে না, তুমি একটু তোমার হাতটা দাও। তো আমি হাতটা দিলাম, আমাকে উনি বললো যে তুমি সোজা হয়ে দাঁড়াও আর নড়বান। তো আমি সোজা দাঁড়িয়েছিলাম, উনি আমার হাতের একদম শেষ আঙ্গুলটা ধরলো। উনি ধরে কোনো সূরা পড়লো, উনি চোখ বন্ধ করে অনেক আস্তে ভাবে পড়লো। তো প্রায় 1 মিনিটের মতো এরকম। তো এটা হতে হতে উনি আঙ্গুলটা ছেড়ে দিল। তো আমি ক্লিয়ার ফিল করছি একদম, মানে কোনো ইয়ে ছাড়া, ওনার কাছে যদি জিন নাও থেকে থাকে, তো আমি একদম ক্লিয়ার ফিল করছি যে আমার ভিতর দিয়ে সামথিং ওয়েন্ট থ্রু মি। ইলেকট্রিসিটি বা আগুনের হঠাৎ করে ধরলে, অনেক উত্তপ্ত জিনিস ধরলে যেরকম ফিল হয়, ঠিক সেরকম একটা জিনিস আমার ভিতর দিয়ে গেছে হঠাৎ করে। তো উনি এটা করার পর উনি খুব অস্থির লাগছিল, না কেন বলে তুমি দূরে সরো। তো আমি গেলাম, দূরে সরলাম। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে যাও। আমি বললাম আন্টি কি হয়েছে? তো বলে যে ভয় পেও না, তোমার সাথে হয়তো আছে। আমি বললাম কি আছে? বলে যে তোমার আশেপাশে একটা জিন থাকে। তো আমি বললাম যে আমার বিশ্বাস হচ্ছে না। তো বলে যে থাকে, তুমি ইচ্ছা করলে দেখতে পারবা, তুমি যদি চাও খুব ইয়ে করো তাহলে হয়তো দেখতে পারবা, কিন্তু এটা করে না কখনো, কারণ একবার যদি আসে তো যাবে না। আর আমার কাছে যেহেতু আছে আমি জানি। ওকে, তো আপনি বলছেন যে আপনার সাথে এরকম কোন একটা কিছু আছে যেটা আপনি ফিল করতে পারেন এবং এভাবে আপনি ফিল করছেন। আমি আমার আশেপাশে ফিল, উনি বলেছে যেটা আমি দেখেছি আমার সাথে, আমি নিজে দেখতেছি যে আমার আশেপাশে হচ্ছে, কিন্তু আমার সাথে এখন আর হয় না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আসলে ঘটনাগুলো একটা থেকে আরেকটা দিকে অন্যদিকে চলে যাচ্ছে, মানে ঠিক বুঝিয়ে বোঝা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমি বুঝতে পারলাম যে আপনার সাথে এরকম ধরনের ঘটনা আছে এবং আপনি যেটা বলছিলেন যে আপনার ফ্রেন্ড সার্কেলের অনেককেই তিনি এরকম ভাবে একইভাবে টেস্ট করেছেন, আমাকে বাইরে বলছিলেন আপনি, বাট তাদের মধ্যে এরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনার মধ্যে সমস্যা পাওয়া গেছে এবং দ্যাটস ওয়াই আপনার সাথে এরকম গুলো ঘটনা অনবরত ঘটতে থাকে। ওকে, আমরা চলে যাই আপনার ফ্রেন্ডের কাছে এবং তারও একটা ঘটনা রয়েছে ছোট। আমি ছোট্ট করে সেই ঘটনাটাও শুনতে চাই একটু। হ্যালো লিসনার্স, আমি কাউসার আরাফাত। ফার্স্ট টাইমে হ্যাঁ বলবো আমার ছোট বোনকে আর আমার ফ্রেন্ড আসিফ, রাহাত, জার্কিস, নোভা। আমার ঘটনাটা বেশি বড় না অ্যাকচুয়ালি। এই যখন মাঝে মাঝে চিটাং যাই বন্ধে, তখন রাতে আমি আর আমার ফ্রেন্ডরা বের হই। তো একদিন আমি আর শুভই বের হয়েছিলাম গাড়ি নিয়ে রাতে ভাটির দিকে, মানে ভাটির দিকে গেছি, কিন্তু প্ল্যান ছিল না, হঠাৎ করেই। আপনিও চিটাগং এর, রাইট? আমি চিটাং এর, হ্যাঁ, এখানে ঢাকায় মেডিকেল স্টুডেন্ট। ওকে। তো ভাটির দিকে যাচ্ছিলাম হঠাৎ করে। তো রাস্তা পুরাই খালি, ওখানে বিকেলের পরে তেমন একটা মানুষজন থাকে না। তারপর আমরা ওখানে যাচ্ছি, তো শুভকে বললাম এই একটু ফাজলামি করা দরকার, তো দেখ কি করি। তো দুষ্টামি করতেছিলাম দুইজন মিলে। তো হঠাৎ করে আমার মনে হলো রাস্তা পুরো খালি, আশেপাশে কিছু নাই, একদম স্মুথ রাস্তা, তেমন গর্ত নাই, কিছু নাই। তো হঠাৎ করে দেখলাম একটা সাদা কি যেন একটা আলোর মতো নাকি কাপড়, আমি বুঝলাম না ঠিকভাবে, আমার গাড়ির সামনে দিয়ে পাস করলো। আচ্ছা, তো আমি শুভকে আজ করলাম, শুভ দেখছোস? তখন শুভ বললো না, ও নোটিস করে নাই, ও লাইক অন্য কিছু দেখতেছিল। তো তখন আমি অতটা ইয়ে করি নাই, মনে করছি হয়তো অন্য কিছু হবে। তো আমি পাত্তা দিই নাই অতটা। তারপর এর কিছুক্ষণ পরে হঠাৎ করে একটা সাউন্ড শুনলাম। রাস্তাটা এত স্মুথ যে ওরকম সাউন্ড হওয়ার কোনো মানে পসিবিলিটি নাই। তারপর আমি ওইটাও ইগনোর করে গেলাম। দেন কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ওইদিকে। দেন ব্যাক করার টাইমে তখন আবার সেম জিনিসটাই হইলো। তখন একদম এক্সাক্ট সেম জিনিসটাই দেখলাম, মনে হলো কিছু একটা আবারও ওইরকম পাস করছে আমার গাড়ির সামনে দিয়ে, এন্ড একদম সেম জায়গায় মনে হয়েছে, কারণ কিছু একটা আমি নোটিস করছিলাম আশেপাশে ওখানে একটা দোকান। আচ্ছা। তারপর তখন শুভ এখন দেখছে, শুভ তখন দেখলাম একটু চুপ, বলছে হ্যাঁ আমিও নোটিস করছি জিনিসটা। তো আমি বললাম কি এটা, বলছে আই ডোন্ট নো। তারপর দুইজন আর তেমন একটা ইয়ে করলাম না, চলে আসলাম। পরে কয়েকদিন পর আবার ওইদিকে বিকেল দিকে যাওয়া হয়েছে। বিকেল দিকে যাওয়ার পর তো ওখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম। তো হঠাৎ করে একজন ওখানে আমাকে জিজ্ঞেস করলাম, মামা এদিকে কি এরকম খারাপ কিছু হয় বা সামথিং ওই টাইপের কিছু আছে নাকি, লাইক ভূত টুত বা ওরকম কিছু? তখন মামা বললো যে মামা রাতে তো আমরা এদিকে থাকি না, এদিকে তো কোনো মানুষজনই থাকে না, কারণ ভাটিয়ার ওইদিকে একদম খালি রাস্তা, ওইদিকে খুব একদম নির্জন, লাইক বলতে গেলে যে কেউ গেলে এমনি ভয় পাবে। তো বলে যে আমরা থাকি না, তবে শুনছি এখানে অতটা ভালো ইয়ে না রাতে, লাইক
এরকম কি কি যেন শুনছো, এক্সাক্ট কিছু বলতে পারে না। এটাও কি আপনারা মনে করেন যে আসলে আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে ছিল বলে এরকম কোনো ঘটনা ঘটছে? আমি শিওর না, কারণ আমার বাসার পাশেই বিশাল একটা কবরস্থান, ছোটকাল থেকেই দেখি, কিন্তু আমার লাইফে এরকম কিছু ঘটে নাই, এন্ড আমি এগুলো কিছু বিলিভ করি না। আচ্ছা, এছাড়াও যে ফারনান, আপনিও বলছিলেন যে আপনার কাছেও এরকম মানে আপনিও অনেক কিছু একটা সমস্যা ফেস করছেন, একটু ছোট্ট করে বলা যায় সেই ঘটনাটা? হোস্টেলে যখন ছিলাম তখন যেটা হয়েছিল যে আমাদের হোস্টেলে মেইনলি বাথরুম নিয়ে ঘটনাগুলো বেশি ঘটতো, এবং সেটা ছিল মিরপুরের একটা জায়গায়। তো সেখানে মেইনলি যেটা প্রথমে হয়, আমার যারা রুমমেট ছিল তারা দেখতো যে যখন তারা একজন হোস্টেলের বাথরুমে যেত তখন তারা তাদের হঠাৎ করে বাইরে দিয়ে কে জানি লাইট অফ করে দিত। আচ্ছা, তারা মনে করতো যে হয়তো কেউ ফান করে করতেছে, কিন্তু একসময় তারা যখন সবাই সিরিয়াসলি বললো যে আমরা আসলে কেউ এরকম করতাম না, তখন আসলে ব্যাপারটা বোঝা গেল। আর ওই হোস্টেলটা আমরা যে রুমটাতে থাকতাম ঠিক নিচের ফ্লোরেই ছিল লাস্ট কাটার ঘর, তো সবাই একটু ভয় পেত, এবং এক্স্যাক্টলি ওই হোস্টেলের ঠিক ছাদ থেকেও একজন সুইসাইড করছিল এরকম একটা ঘটনা শুনতে পাওয়া যায়। আর আমার সাথে যেটা ফাইনালি ওখানে হয়েছিল সেটা হচ্ছে যে মানে আমাদের ওখানে প্রচুর মশা ছিল, তো আমরা ওই একটা থালার ভিতরে মানে মশার কয়েল জ্বালিয়ে রাখতাম রাতের বেলা। তো আমি একদিন হঠাৎ করে রাতে 12:30 একটা দিকে ঘুমাইছি, রাতে সবাই ঘুম, হোস্টেল রুমে সবাই ঘুম। তো একসময় হঠাৎ করে দেখি যে মানে আমার ঘুমের মধ্যে মনে হচ্ছিল যে আমার রুমে কেউ হাঁটতেছে, মানে কেউ হাঁটলে যেরকম একটা শব্দ সাউন্ড শোনা যায় সেরকম একটা সাউন্ড। তো হঠাৎ করে ওই আমার মনে হচ্ছে যে আমার যে রুম, আমার যে বেডের পাশে যে থালাটা ঠিক সেটাতে হয়তো কেউ পাড়া দিছে এরকম, যে ঝনঝন করে শব্দ ওঠে। তখন আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম, অনেক চিন্তা করলাম যে কে আসলো হঠাৎ আমার বেডের সামনে। তখন আমি জাস্ট আমার উপর থেকে যে আমার ব্ল্যাঙ্কেট ছিল সেটা সরালাম, তারপর দেখলাম যে আমার পাশে কেউ নেই। তারপর সবাই ঘুম থেকে উঠলো, সবাইকে বললাম যে তোরা কি কেউ আসছিলি? তখন ওরা সবাই অস্বীকার করে বললো যে আমরা কেউ এরকম আসিনি। তো তারপর থেকে মেনলি আমাদের মানে আমি ওখান থেকে চলে আসি, বাসায় শিফট হয়ে যাই। পরে আর আমার সাথে তেমন কিছু হয়নি, কিন্তু ওই হাসপাতাল সম্পর্কে যেটা আমি জানি, মানে আমাদের হোস্টেলে ছিল হাসপাতালের ঠিক ফ্রন্ট ফ্লোরে, মানে একদম উপরের তলায় ছিল আমাদের হোস্টেলটা। যেটা শুনি যে ওই হাসপাতালে ছিল মিরপুর এলাকার অনেক পুরনো একটা হাসপাতাল, এবং ওই হাসপাতালে দেখা যেত যে অনেক যুদ্ধের সময় অনেক লাশ বা অনেকে যারা মুমূর্ষ রোগীদের নিয়ে আসা হয়তো, কিন্তু ডাক্তারের অভাবে বা ডাক্তার থাকতো না হয়তো যুদ্ধের সময়, এরকম অনেকে অকালে মারা যায় এবং তাদের লাশ ওখানেই পচে যায়। এরকম অনেক ঘটনাই আমি শুনতে পাই এখান থেকে, ওই জায়গাটা। হ্যাঁ, ওকে। সো আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো SMS চলে এসছে। কবির রাসেল আমাকে SMS করেছেন যে আমার ফোনে ব্যালেন্স শেষ, তবু একটা SMS পড়া হচ্ছে না। ফ্রম খুলনা থেকে বলেছেন, আমি SMS পড়ে ফেললাম। ফারহানা বরিশাল থেকে লিখেছেন, ভাইয়া আমার SMS পড়া হয় না কেন? রবিউল আমাকে খুলনা থেকে SMS করেছেন, তিনি ভয় পেয়েছেন এবং খুঁজেফাম শুনছেন। তারপর জনি খুলনা থেকে SMS করেছেন, তিনি বলছেন তিনি খুব গরিব, তার SMS-টা পড়ে ফেলতে, তার SMS আমি পড়ে ফেললাম। আকাশ রামপুর থেকে SMS করেছেন। এছাড়াও মিজান আমাকে রাজশাহী থেকে SMS করেছেন। জুনায়েদ জুহি মুসা আমাকে SMS করেছেন শান্তিনগর থেকে। রাকিব সাভার থেকে লিখেছেন যে আমার মনে হয় যে আমি অনেক SMS সেন্ড করেছি, এটা পড়ে ফেললাম। মাই নেম ইজ সিমরান, তিনি আমাদের সঙ্গে আছেন, এখন শুনছেন আমাদের সাথে ভূত এফএম। এবং সানাউল্লাহ তিনি আমাদের SMS করেছেন মিরপুর 6 থেকে। অলরাইট, এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাকে SMS করেছেন, তার মধ্যে শাহেদ চট্টগ্রাম থেকে আমাদেরকে, তাইফুর রামপাল তিনি বলছেন যে রাসেল কেমন আছো? সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাজু হচ্ছে জালালাবাদ থেকে আমাদের SMS করেছেন। মাহি, মরিন, রিমা, স্বর্ণা সিলেট থেকে আমাদের SMS করেছেন। সব কাজিন বসে তারা একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যারা এখন আছেন এখন পর্যন্ত, তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন আজওয়াদ সহ আরো অনেকে। এছাড়াও আমাদেরকে চিটাগং থেকে কেউ একজন SMS করেছেন, তারা সবাই বলছেন আমি জয়, নাইনা, জেরিন, হাসিব, তারা 5 জন ভূত এফএম শুনছেন। আমাকে মিল্টন আবারও দাসপাড়া নরসিংদী থেকে SMS করেছেন। ওকে, সো যারা SMS করতে পারেননি বা SMS করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটি আরো একবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার কাছে একটি ছোট্ট ঘটনা রয়েছে এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, সেই ঘটনাটি আমি আপনাদের শোনাবো। আমাকে লিখেছেন যে হ্যালো, আমি মোহাম্মদ মহিনুল ইসলাম রনি, আমি ফার্ম গেট ঢাকা থাকি। আমি এখন যে ঘটনাটা বলবো তা আমার দাদির কাছ থেকে শোনা। আমার দাদির মতে ঘটনাটি সত্যি। বর্তমানে আমার দাদি খুব অসুস্থ, তাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমার ঘটনা শুরু এখানে এক গ্রামে, যদিও দাদি গ্রামের নাম বলেননি, সেই গ্রামে এক দম্পতি ছিল, তাদের কোনো সন্তান ছিল না। তবে সেই মহিলা খুব রূপচর্চা করত এবং সাজগোজ করে থাকতো। তার স্বামী ও তার
গুরুজনের কথা মানত না। একদিন হঠাৎ সেই মহিলা কঠিন জ্বরে মারা যায়। পরে তাকে দাফন করা হয়। তার স্বামী খুব ভেঙে পড়ে এবং সে যেটা করে সেটা হচ্ছে যে যদিও সেই মহিলা তার স্বামীর কথা শুনতো না, তবুও স্বামী তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। মারা যাওয়ার 2 দিন পর রাতে সেই মহিলার স্বামী এক খারাপ ও ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার স্ত্রীর আযাব হচ্ছে, যেমন আগুনে পুরানো একটা শেপ এবং একটা সাপ এবং কামড় দিচ্ছে, এই সমস্ত সব স্বপ্ন তিনি দেখেন। পরে সেই লোক কিছু মনে নিল না এটা স্বপ্নটা দেখার পরেও, কিন্তু সেই রকম স্বপ্ন সে আরো একদিন দেখলো। তার কেমন যেন লাগতে শুরু করলো এবং তিনি মসজিদের ইমাম এবং আরো কয়েকজনকে নিয়ে কবর খুঁড়তে যান। যখন তার কবর খোঁড়া শেষ করে তারা সবাই, তখন দেখে যে কাফনের কাপড় পরে আছে, কিন্তু মহিলার লাশ সেই কাফনের কাপড়ের ভেতরে নেই। তারা খুব ভয় পায় এবং অবাক হয়, কারণ মাত্র 4-5 দিনের মধ্যে লাশ মাটির সাথে মিশে যেতে পারে না। আবার শিয়াল যদি খেয়ে থাকে তবে তার চিহ্ন থাকতে হবে, সেই চিহ্ন ছিল না। পরে লোকটা তার ঘরে ফিরে যায়। হাত মুখ ধুয়ে যখন খাটের দিকে তাকায়, সে দেখতে পায় যে একটা মহিলা শুয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে এবং তার শরীরের নানা স্থানে আঘাতের দাগ, তার চোখ নেই, সেখান থেকে রক্ত পড়ছে এবং হাত পায়ে আঙুল নেই, ঠোঁটো কাটা এবং মাথায় একটাও চুল নেই। লোকটি দেখে এবং সে সেই স্থানে জ্ঞান হারায়। এর কিছুদিন পরে লোকটি মারা যায় এবং কোনো একটি কারণে লোকটার কবর তার স্ত্রীর কবর থেকে অনেক দূরে কাটা হয়। এই হলো তার দাদির কাছ থেকে শোনা ঘটনা এবং দাদি বলেছেন যে এটা সত্যি এবং দাদির মতে সেই মহিলার এই অবস্থা হয়েছিল কারণ মহিলাটি ছিল ঠিক মান্যগণ্য করতো না বা ঠিকভাবে থাকতো না বলেই এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সবার সাথে খারাপ ব্যবহার করতো, তার ফলশ্রুতিতে এটা হয়েছে। এটাই তার দাদির মতামত আর কি। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নেব। তার আগে বলি যে ব্রেকের পরে আমাদের সাথে দারুণ দারুণ সব ঘটনা থাকছে। সো স্টে টিউনড টু রেডিও 50 এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছে একটা ব্রেকের পরে। আমার কালেকশনে 200 কয়েন আছে আর আমার আছে Haunted by Airtel. রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেলের সাথে আছি, আমাদের সঙ্গে রয়েছে মাসুম এবং আমাদের আজকের গেস্টরা। আর আজকে সামহাও যদি এই শোটা আপনারা আনফরচুনেটলি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই শোটা শুনতে পারবেন। আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার গলা ভেঙে যাবে। আচ্ছা, এম রেডিওর মাধ্যমে শুনতে পারবেন এবং আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল থেকে আপনাকে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একে একে সমস্ত এপিসোডগুলো আপনার কাছে চলে এসেছে এবং তারপরে আপনি আপনার পছন্দের এপিসোডে শুনে ফেলতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending a SMS. সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস 92125 এবং সেন্ড করে দিতে হবে সেই SMS-টি 3123 নাম্বারে। যারা SMS করছেন তাদেরকে বলি, যদি আমাদের সাথে SMS করে কানেক্টেড থাকতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আচ্ছা, এছাড়াও আমাকে বাঁধন SMS করেছেন এবং তিনি বলছেন যে ভাই, আমার ছেলে অন্তর আজ 10টা থেকে ওয়েট করছে এবং ভূত FM শোনার জন্য, এখনো খুব খুশি। ওকে, এত রাত পর্যন্ত যে এখনো জেগে আছে অন্তর, এই জন্য থ্যাংকস অন্তরকে। শওকত নাজাত ঢাকা থেকে আমাকে SMS করেছেন। তিনি বলছেন যে আমরা হাজবেন্ড ওয়াইফ একসাথে ভূত FM শুনছি, বেবিকে ঘুম পাড়িয়ে। বাবা, খুব ভালো কাজ করেছেন, নাহলে ডিস্টার্ব হতো হয়তো। আচ্ছা, স্বপন নিক্সন আতাউর আজিজ আমাদেরকে মুগদাপাড়া ঢাকা থেকে SMS করেছেন যে রাসেল ভাই, SMS না পড়লে আমরা ভূত FM মিস করি। আচ্ছা, ভূত FM মিস করি না। আচ্ছা, ভূত FM মিস করেন না। ওকে, এছাড়াও আমাকে দেখতে পাচ্ছি যে শ্রাবণী লিখেছে, রাসেল ভাইয়া
আর কতগুলো এসএমএস দিলে ভাই, এর চাইতে অনেক বেশি বেশি এসএমএস আমি দেখতে পাচ্ছি। আই এম রিয়েলি সরি যে আপনার এসএমএসটা আমি দেখতে পাইনি। শিমুল ফ্রম রূপগঞ্জ তিনি আমাদের এসএমএস করেছেন। সাইমন চিটাগং থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে রুসলান আমাদের এসএমএস করেছেন ফ্রম সিলেট। থ্যাঙ্কস রেডিও ফুর্তি এবং এয়ারটেলকে থ্যাঙ্কস দিয়েছেন। ওকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে ক্রিস গেল, ও মাই গড, আই এম সো লাকি যে ক্রিস গেল ইজ হিয়ার, এবং তিনি বলেছেন ভূত এফএম রকস। আজকে আপনার যে ট্রিমেন্ডাস পারফরমেন্স, তারপরে তো মানে কি বলবো যে সেই পারফরমেন্স আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গেছি। এরকম পারফরমেন্স দেখা যায় না। আমি বলছি যে ক্রিস গেল ইজ নট হিউম্যান, এটা হতেই পারে না, কোন একটা কিছু ভর করে থাকে, তাহলে এরকম খেলা সম্ভব নয়। এবং এই যে একটা সেঞ্চুরি আজকে, যে অদ্ভুত একটা সেঞ্চুরি, সো ওয়ান্ডারফুল, সো ওয়ান্ডারফুল। কাউসার ফ্রম ক্যাম্ব্রিয়ান হোস্টেল লিখেছেন যে ভাইয়া এসএমএস দিতে হাত ব্যথা হয়ে গেল। ও তাই নাকি? আমি তো বহুত কষ্টের মধ্যে আছি, তারপরে আপনাদের এসএমএস পড়ছি। আচ্ছা, আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এছাড়া আপনি আমাকে এসএমএস করছেন মনোহর ফ্রম টাঙ্গাইল। এছাড়াও সুজন খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। আমি আপাতত আবারও ঘটনায় চলে যাব। আমাদের গেস্ট রয়েছেন এখনো বেশ কিছু। আমার প্রথম যে শুরু করছেন আমি তার কাছে আবারও যাচ্ছি। প্লিজ আপনার ঘটনাটা বলবেন। ওয়েলকাম ব্যাক লিসেনার্স, ইটস মি অ্যাগেইন ইরফান। সবার আগে একটু আমি একটা জিনিস ভুল করছি, যেটা ভুল না, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড একজনের নাম মিস করছি, দ্যাটস ওয়াই আমাকে এসএমএস করছে যে ওর নামটা বলার জন্য। সো থ্যাঙ্কস টু ফারহান যে আমাকে ইন্সপায়ার করছে। সো আমি এই স্টোরিটা শুনছি আমার একটা আঙ্কেল থেকে। আমি যখন ছোট ছিলাম তখন দুবাইতে থাকতাম। সো এখন এই স্টোরিটা হয়েছে দুবাইতে ঘটনা। আচ্ছা। সো দুবাইতে আপনার সাধারণত দুবাই টু শারজা রোড থাকে। যারা দুবাইতে আছেন তারা অবভিয়াসলি জানেন যে দুবাই টু শারজা রোড গুলো অনেক বড় থাকে এবং ওখানে কোনো মিনস রোড পারাপারের জন্য কোনো অ্যালাউ নেই। আচ্ছা। সো ওখানে আশেপাশে যেটা থাকে মানে একটা বাউন্ডারি দেওয়া থাকে, লাইক নেট দেওয়া থাকে, যেন কেউ যেন রাস্তায় নাও থামাই, যেন কেউ মানে রোড পারাপার না করে। সো দেখা যায় কি একদিন আমার আঙ্কেলের ফ্রেন্ড দুবাই থেকে শারজা যাচ্ছিল, সরি শারজা টু দুবাই যাচ্ছিল। তখন উনি চিন্তা করে যে এখন তো অনেক দূরে দিয়ে ঘুরে যেতে হবে, মানে ওনার একটা আইডিয়া মাথায় আসছে যে একটা শর্টকাট রয়ে আছে, ওই রুটটা দিয়ে যাই। সো এখন ওই রোডটা দিয়ে উনি যখন যাচ্ছিলেন, সাধারণত আমি আগে বলে রাখি যে ওই রোডটাতে কিন্তু সাধারণত কোনো গাড়ি চলাচল করে না। ওইটা রিজনটা আমি পরে বলতেছি। যখন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন তখন উনার গাড়িটাই ছিল পুরো রোডের মধ্যে, তখন কিন্তু কোনো গাড়ি ছিল না। সো উনি যাচ্ছে হঠাৎ করে দেখে, মানে আমি বলে রাখছিলাম যে ওখানে কিন্তু কোনো লোকজন থাকে না আশেপাশে, কারণ ওটা অনেক বড় রোড, ঠিক আছে। এখন যদি আশেপাশে থাকেও একটা অ্যাস্টনিশিং ফ্যাক্ট হচ্ছে এখানের মধ্যে যে আশেপাশে হচ্ছে জাস্ট আপনি যদি রাইট সাইডেও দেখেন সেখানে হচ্ছে আপনার ডেজার্ট, লেফট সাইডেও যদি দেখেন সেটা হচ্ছে ডেজার্ট। এখন হয়তো বা অনেক প্লেস হয়েছে, এখন জায়গা হয়েছে, কিন্তু তখন ইটস অ্যাবাউট 10 years ago, 10 বছর আগের ঘটনা এটা। সো দেখা গেছে কি উনি চালাচ্ছে, হঠাৎ দেখি একটা মহিলা যে জাস্ট ওয়েভিং করতেছে গাড়ি থামাবার জন্য। সো উনি মানে যখন গাড়ির লাইটটা অনেক দূর যায়, সাপোজ রাত্রিবেলা তো বুঝাই গাড়ির লাইটটা অনেক দূর পর্যন্ত যায়। আপনি হেডলাইটের কথা বলছেন? হেডলাইটের কথা বলতেছি। সো দেখা যাচ্ছে কি মহিলাটা মানে যখন মানে ড্রাইভারটা যখন দেখে তখন কয়েকটা সেকেন্ডের জন্য চিন্তা করে যে আসলে মানে মহিলাটা এত রাতে এইখানে এমন একটা নির্জন জায়গায় কেন দাঁড়িয়ে আছে, এত কিছু মানে ফার্স্টে এই জিনিসটা চিন্তা করছে। তারপর পরবর্তী বলে না থাক, মনে কোনো বিপদে পড়ছে, অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, যে কোনো রিজনই হতে পারে। আমি ওকে জিজ্ঞেস করি কি জন্য। এখন গাড়িটা ঠিক থামাইলো, থামাবার সাথে সাথে মহিলাটা বলে যে আপনি সামনের দিকে যাচ্ছেন, আমাকে একটু লিফট দিবেন। ড্রাইভারকে বলে, ড্রাইভার বলছে ওকে, আমি আপনি লিফট দিতে পারবো। সো ফাইন, উনি গাড়িতে উঠলো। গাড়িতে ওঠার পর উনি নর্মালি যাচ্ছে। নর্মালি যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একদম আমি আগে বললাম রোডটা কিন্তু একদম নিস্তব্ধ, ওখানে কোনো গাড়ি নেই এক্সেপ্ট ওনার গাড়িটা ছাড়া। সো এখন যখন কিছু দূর যাওয়ার পর মহিলাটা বলতেছে দাঁড়ান, এখানেই দাঁড়ান। হঠাৎ করে বলতে জাস্ট এখানে থাম। এখন লোকটা বললো আচ্ছা ঠিক আছে, থামলো। লোকটা পর এখন মহিলাটা যে আপনার টাকাটা দিবে মানে বের হয়ে গেছে, উনি গাড়ির থেকে বের হয়ে গেছে মহিলাটা। এখন আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার দুবাইতে যে কারগুলো আছে সেগুলো কিন্তু স্টিয়ারিংটা হচ্ছে লেফট সাইডে, আর মহিলাটা কিন্তু এটা কোনো নিয়ম নেই, মানে
একটা নিয়ম ছিল যে লেফট সাইডে যদি থাকে লেফট সাইডে নামতে হবে গাড়ির থেকে নামার, কিন্তু মহিলাটা নামছে রাইট সাইডে। আচ্ছা, সো জাস্ট ইমাজিন যে ড্রাইভারটা বসেছিল লেফট সাইডে আর মহিলাটা কিন্তু নামছে পিছের থেকে রাইট সাইডে। রাইট। সো এখন ওনার থেকে যদি টাকাটা দিতে হয় অবভিয়াসলি পিছের থেকে সামনের উইন্ডোতে এসে টাকাটা দিতে হবে, ঠিক আছে, রেন্টটা। উনি গেছে ওই পিছনে অবস্থায়, ওনার চেহারাটা দেখা যাচ্ছে না, বের অবস্থায় পিছের থেকে টাকাটা ওনাকে হাত দিয়ে দিচ্ছে। তখনই উনি ওই যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে ওনার হাতটা প্রচুর লম্বা হয়ে ঠিক ওর সামনে এসে, মানে ওই ড্রাইভারের সামনে এসে। তখন ওই ব্যাপারটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় এবং অন দ্য স্পট ওই অ্যাক্সিলারেটর চেপে গাড়ি একদম মানে খুব ফাস্টলি চলে যায়। পরের দিন মানে যেটা হয়, ওই দিন রাত্রে মানে আঙ্কেলদের সাথে থাকে, তো পরের দিন আঙ্কেলদেরকে শেয়ার করলো, পরে অনেক জ্বর উঠলো ওই লোকটার, দেখা গেল কি প্রচন্ড 2-3 দিন জ্বর ছিল। তারপর সাধারণত পরবর্তীতে জানা যায় যে ওই রোডটাতে সাধারণত কোনো গাড়ি এবং কোনো মানুষ চলাচল করে না। রিজনটা হচ্ছে যতবারই ওই জায়গায় যাওয়া যায়, মানে যাই কোনো গাড়ি অথবা কোনো মানুষ যায়, ওখানে কিন্তু একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। এবং মানুষের থেকে একটা রিমোট শোনা গেছে যেটা যে ওখানের মধ্যে মানে এরকমই সেম যে একটা মেয়ে অথবা একটা মহিলা লিফট চাই, যদি কোনো কারণে ওদেরকে লিফট না দেওয়া হয় তখন কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এখন রিজন হয় এটা কি এখনো পর্যন্ত চলছে নাকি আর নাই সেটা কিন্তু আমি জানি না। আমি বলে রাখি এই জিনিসটা কিন্তু কোনো বানানো গল্প না, কিছু না, এটা আমার একজনের থেকে শোনা গল্পটা, আমি একজনের থেকে শোনা। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা যেভাবে শুনছি আমি সেই জিনিসটা সেভাবে শেয়ার করলাম। অলরাইট, আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, আমি সেই ঘটনাটি পড়ে ফেলতে চাই। আমাকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম ফেরদৌস তাহেরা, আমি যাত্রাবাড়ি থাকি অ্যান্ড আমি এসএসসি এক্সাম দিচ্ছি। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে একটা ঘটনা এবং ঘটে যাওয়া একটা ঘটনা। ইট ওয়াজ 19 নভেম্বর 2011। আমি খুব লেট নাইটে ঘুমাই। সেদিন আমি লেট নাইটে ঘুমাই একইভাবে, এবং সেদিন রাতে আমি একটা ড্রিম দেখি, এবং ড্রিমটা ছিল এমন যে আমি ড্রিম দেখি যে আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি অ্যান্ড আমার সাথে আমার বড় আঙ্কেলও মারা গেছে। কবর দেওয়ার জন্য আমার বাবা আমাদের বাড়ির সামনে কবর খুঁড়ছে। সাডেনলি আমার বাবা দেখে যে আমি রাস্তা দিয়ে আসছি। এটা দেখে আমার বাসার সবাই অবাক হয় এবং আমাকে বলে যে তুই মারা গেছিস। আমি বলি যে আমরা মারা যাব কিভাবে? দেন আমার রিলেটিভরা আঙুল দিয়ে দেখায় যে দেখায় যে হ্যাঁ, ঘরে তো লাশ রাখা আছে। বাট আমি যতই ওই লাশটার কাছে যাই ততই আমার হাত পা অবশ হয়ে আসে এবং মাটিতে বসে তারপরে কি বুঝতে পারিনি। যাই হোক, আমি লাশের কাছে যাই অ্যান্ড আমি আমার লাশটাকে দেখি অ্যান্ড মাটির সাথে মিশে যাই অ্যান্ড আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে রাত 3টা বাজে এবং তখনই আমার মোবাইলে ফোন আসে এবং আমার বড় আঙ্কেল মারা গেছে এই খবরটি আমি পাই এবং আমি যেটা ড্রিমে দেখেছিলাম। এর 4 days পরে 24 নভেম্বর 2011 আমি দেখি একই ড্রিম দেখি এবং আমি এবার দেখি যে আমার এলাকার এক আঙ্কেল মারা গেছে এবং পরদিন সকালে শুনি যে আমার ওই আঙ্কেল মারা গেছে। এভাবে আমি 4 times একই ড্রিম দেখি এবং যারা মারা যায় তাদের দেখি। এই ঘটনা আমি আমার আম্মুকে বলি, বাট আমার আম্মু বিলিভ করে না। এরপর আমার জীবনে যে ভয়ঙ্কর রাতটি কাটাতে হলো 11 ডিসেম্বর 2011। আমি সাধারণত আমি আমার আপুর সাথে ঘুমাই, বাট ওই দিন আমার স্টাডি শেষ করে আমি পড়ার রুমে ঘুমাই। তখন আমার মেবি রাত 3টা হবে। আমি আবার ড্রিমে দেখি যে একজন লম্বা হোয়াইট কালারের জুব্বা পরা একজন আমার বেডের সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে সালাম দেই এবং সে আমাকে বলে যে তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তুই তোর রিলেটিভস এর মৃত্যুর স্বপ্ন দেখবি, আর যেদিন তুই ড্রিমে দেখবি যে তুই মারা গেছিস, তুই মারা যাসনি, সেদিন তোরও মৃত্যু হবে। আচ্ছা, প্রতিবারই তার মানে উনি যে ড্রিম গুলো দেখেন সেই ড্রিমের সাথে তিনি নিজেও মারা যান, বাট যেদিন দেখবেন যে না উনি মারা যাননি সেদিন তিনি মারা যাবেন। এই বলে সে চলে যায়। বলে রাখা ভালো যে আমি তার পূর্বে তার পুরো বডি দেখেছিলাম এবং তার পা ভেজা ছিল এটা, এবং তিনি দেখতে পেয়েছিলেন যে তার পা ভেজা। এটা দেখার পর আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ফজরের আজান দিচ্ছে। আমি যখন বেড থেকে নামি
নামাজ পড়ার জন্য, তখন দেখি যে আমার বেডের কাছে লম্বা পায়ের ছাপ, এবং আমি দেখার সাথে সাথে পায়ের ছাপটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি সত্যি মানে এটা কেউ একজন এসেছিল আমাদের এখানে, এবং দেন আমি একটা হুজুরের কাছে যাই এবং তাকে সবকিছু বলি। সে আমাকে বলে যে যা দেখেছি তা সত্যি এবং আমার জীবনে এটা ঘটবে। আমি এখনো এই ড্রিম দেখি। ভাইয়া, এটা আমার জীবনের রিয়েল কাহিনী, যদি সম্ভব হয় তাহলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ। আমি পড়ে ফেললাম আপনার ঘটনাটা, এবং আমাদের ঘটনা পাঠানোর জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং যারা এরকম ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সেরকম ঘটনা পাঠাতে পারেন। bhuthfm@radio40.fm এই অ্যাড্রেসে আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারেন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর যারা SMS করতে চান তাদেরকে SMS এর নিয়মটিও বলে দিই। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9440 নাম্বারে। অ্যান্ড আমাকে সাকিব সাব্বি সিলেট জাল্লারপাড় থেকে SMS করেছেন যে বাবা, আচ্ছা আমার বাবা রাকিব, আমার মা হাজেরা খাতুন, মামা রাশেদ, তাদের সাথে বসে বলতেছিলাম শুনছি। সিলেট থেকে আমাদের SMS করেছেন জয়। এছাড়াও আমাকে ফারহানা SMS করেছেন কোরআন থেকে, রাসেল ভাই প্লিজ SMS-টা পড়ো। আমি SMS-টা পড়ে ফেললাম। আমাকে ডার্ক ফ্রেন্ড SMS করেছেন সিলেট থেকে। সুপার প্রোগ্রাম রাসেল ভাই, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভালো লাগছে এবং এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে রয়েছেন। আলামিন রিয়া নেত্রকোনা থেকে SMS করেছেন যে এটা আমার ফার্স্ট SMS। অনেক ট্রাই করি ভূত দেখার জন্য, কিন্তু ভূত দেখা হয় না। পায়েল চট্টগ্রাম থেকে SMS করেছেন যে রোদ হোক আর বৃষ্টি হোক রাসেল ভাই আপনি আমার SMS পড়বেন না, তাই না? আল্লাহ, আপনার কথাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়ে গেল। আনিস কোরাল TNT কলোনি থেকে গুলশান থেকে লিখেছেন যে রাসেল ভাই খুব ভয় লাগছে, আমি আর আমার ওয়াইফ আপনাদের শো শুনছি কিন্তু বাইরে যেতে পারছি না। ওকে। ফেরদৌস সুমন হেতেম খা সবজিপাড়া রাজশাহী থেকে লিখেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা প্লিজ, সেটা বলছেন তিনি যে আচ্ছা তিনি বলছেন যে 7 দিন পর পর তিনি ভূত FM শোনেন, সুতরাং মনে হয় সময়টা কমাতে বলছেন বা এরকম কিছু একটা। বাট আমার মনে হয় যে আপনি স্পষ্ট করে লিখতে পারেন বাংলায়। নুসাদ ওল্ড ঢাকা থেকে লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমার SMS-টা কি পড়বেন না? আমি কিন্তু আপনার SMS-টা পড়ে ফেললাম। সৈকত চিটাগং থেকে লিখেছেন যে আমি আপনার বন্ধু নিলয়ের আমার বন্ধু নিলয় আর মাহবুব একসাথে ভূত FM শুনছি। সঞ্জীব আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা ওনারা কিভাবে ফলসকে ট্রু করেন, আই ডোন্ট বিলিভ ইটস। আচ্ছা আপনি যদি বিলিভ না করেন সেটা টোটালি আপনার ব্যাপার, বাট আপনি বিলিভ করবেন কি করবেন না বা আপনাকে বিলিভ করানোর জন্য কিন্তু আমরা এখানে বসে নেই, আমরা আপনাকে এন্টারটেইন করার জন্য আছি। এবং আমরা যে ঘটনাগুলো সবাই বলছে সেই ঘটনাটা আপনি এন্টারটেইন হচ্ছেন কিনা সেটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। আদারওয়াইজ এখানে আমরা কেউ চুলচেরা বিচার করতে বসিনি। আর আপনার কাছেও প্রশ্ন সঞ্জীব, যে আপনি কি ঘটনা শুনতে বসেছেন নাকি সত্যি মিথ্যা বিচার করতে বসেছেন? আর একটা ছোট্ট কোয়েশ্চেন করি, আমি জানি যারা এখানে বলছেন তাদের খারাপ লাগে, যারা এখানে আসেন এবং কথা বলেন তারা অনেস্টলি সব ঘটনাগুলো বলেন, বাট এটা টোটালি আপনার ব্যাপারে, আপনি বিশ্বাস করবে কি না করবেন। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি যখন কোনো হরর মুভি কেনেন মার্কেট থেকে তখন আপনি কি জন্য কেনেন? এটাকে আপনার ভালো লাগে বলে কেনেন নাকি আপনার মনে হয় যে না এটা দেখে আমাকে বিচার করতে হবে, যিনি গল্প লিখেছেন তিনি সত্য ঘটনা লিখেছেন না মিথ্যা ঘটনা লিখেছেন, নাকি সত্য ছিল নাকি এটা মিথ্যা ছিল, এটা বিচার করে দেখতে হবে? নাকি যিনি গল্প লিখেছেন তিনি লিখে ফেলেন যে ভাই এটা ট্রু স্টোরি, প্লিজ দেখবেন আমার ঘটনাটা, নাকি আপনি হরর ফিল্ম দেখেনি না? আমাকে একটু SMS-টা পরবর্তীতে জানাবেন। অ্যান্ড আমি চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে, তার কাছে ঘটনাটা শুনবো আমি। এবং তার একটা আজব ঘটনা ঘটেছে, সেই আজব ঘটনাগুলো বাদ দিয়ে রিসেন্টলি একজন আপনার সঙ্গে আসার কথা ছিল, আপনার নামটা শুরুতে একটু বলবেন। আমি পুলক বলছিলাম। আচ্ছা পুলক, আপনার সঙ্গে আরো একজনের আসার কথা ছিল, আপনার বোন, তিনি আসতে পারেননি, কেন আসতে পারেননি? রাসেল ভাই, আমি আপনাকে বলতে চাচ্ছি, গতকালকে আপনার সাথে আমার কথা হয়েছিল। আমার বোনকে নিয়ে আপনার এখানে আসার কথা ছিল। ওর নাম হচ্ছে আজমি। ছোটবেলা থেকে ওর সাথে প্যারানরমাল কিছু ঘটনা ঘটে আসতেছে। গতকালকে আপনার সাথে কথা বলার পরই আমি ওকে ফোন দিয়েছি যে আজমি, আমি তোমার সাথে আমরা এরকম, রাসেল ভাই আমাকে ফোন দিয়েছে, আমি তুমি ওখানে ওনার সাথে আমরা দুজনে অ্যাটেন্ড করবো। তো আমি ওকে বলার পর বললাম যে তুমি এক কাজ করো, তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে এরকম 2-3টা ঘটনা তুমি লেখো। আচ্ছা।
তো ও বললো ঠিক আছে ভাই, আমি ঠিক আছে, আমি ঘটনাগুলো লিখছি, আমি তাহলে বিকালবেলা আসবো। বললাম ঠিক আছে, তুমি বিকালে আসো। আমি তখন ওকে বিকাল 5টা-6টার দিকে ফোন দিলাম, বললো যে ভাই আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘটনা একটা লিখছি, আমি আগামীকাল সকালে আসি। আমি বললাম ইটস ওকে, তুমি সকালবেলায় আসো। তো জাস্ট সন্ধ্যা 7:30 বা 8টা এরকম হবে, আমার ওর বাসা থেকে ফোন আসছে। ওর বড় বোন ফোন দিয়েছে, আফরোজা। আচ্ছা। আমাকে বললো যে ভাইয়া আজমি তো হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়ছে। আমি কি বললাম কি হয়েছে? বললো এরকম আপনি ঘটনা লিখতে বলছিলেন। ও ঘটনা লিখছিল, তো ঘটনা লিখতে লিখতে হঠাৎ করে ও বললো যে ওর হাত ব্যথা করছে। আচ্ছা। এবং সে হাত ব্যথা করার কারণে ঘটনা লিখতে পারছেন। তো ও যখন ঘটনা লিখছিল, প্লিজ বলেন। ওর যখন ঘটনা লিখছিল তখন বিছানায় শুয়েছিল। ও অনুভব করলো যে বিছানার পাশে কে যেন বসে আছে। ও কিন্তু পাশে আসলে কেউ ছিল না। ও মনে করছে যে ওর ছোট ওর ভাগ্নিরা পাশে হয়তো আছে, কিন্তু পাশে আসলে অরিজিনালি কেউ ছিল না। কিছুক্ষণ পর দেখলো যে ওর হাতে পেইন শুরু হলো। ও ঘটনা লেখা স্টপ, মানে একদম টোটালি স্টপ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে ওর হাতটা মানে মোচড় দিয়ে পিছনে ব্যাকে নিয়ে গেছে। পাশে কেউই নেই। এবং পাশাপাশি 2টা খাট ছিল, আর খাটে আমাদের এক রিলেটিভ শোয়া ছিল। ও কি করলো কি, সে মরণ অবস্থায় সেই খাটের উপরে শো করলো। কেউ মানে মনে হলো যে ওকে ধাক্কা মেরে ওই খাটের উপরে ফেললো, এবং তার দুজনেই খাটের উপর থেকে নিচে পড়ে গেল। এবং আশেপাশে ওই রুমে ওনারা 2জন ছাড়া কেউই ছিল না, টোটালি কেউ ছিল না। এবং আমাদের বড় বোন এসে দেখলো যে আজমির গাড়ির উপরে দেখা যাচ্ছে সাদা রঙের আলো, এবং সে পড়ে আছে অসুস্থ অবস্থায়, এবং কোন জ্ঞান নেই, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা বিছানার উপরে উঠাইলো ওকে বিছানার উপরে ওঠানোর পরে দেখা গেল যে ওর কোমরে একটা তাবিজ পরা থাকে, 4টা তাবিজ থাকে সেই কোমরে। তাবিজগুলো নাই। ওনারা তাবিজগুলো খুঁজে তাড়াতাড়ি করে খুঁজে দেখা গেল তাবিজগুলো নিচে পড়ে আছে। তাবিজগুলো ওনারা কোমরে বেঁধে দিল, কিন্তু তারপর ওর হুঁশ আসলো না। এরপরে সূরা জিন এবং অন্যান্য দোয়া দুরূদ পড়ার পরে প্রায় 2 ঘন্টা পরে ওর হুঁশ আসছে। এবং হুঁশ আসার পরে এই ঘটনাগুলো ওকে জিজ্ঞেস করলো যে কি ঘটেছিল। বললো যে এরকম আমার হাতে কে যেন ধরে আমার হাতটা মোচড় দিয়ে আমাকে ওই জায়গায় ফেলাই দিচ্ছে। আচ্ছা। এবং এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ওর সাথে ঘটে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবং আমি বুঝতে পেরেছি যে দ্যাটস ওয়াই আজকে আপনার সাথে আপনার বোন নেই, আমাদের সাথে আসতে পারেনি এখানে। সেই ঘটনাটা শুনছি। ওকে, থ্যাংক ইউ। আমাকে সুজন SMS করেছেন ফ্রম পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ফ্যাকাল্টি, ডক্টর অফ ইউনিভার্সিটি। আচ্ছা, আমি বুঝি নাই এত লম্বা। আচ্ছা, শুভ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে কালকে তাকে ট্যুর রয়েছে, বাট ভূত FM শোনার জন্য তিনি ঘুমাতে পারছেন না। আই এম রিয়েলি সরি যে আপনি এখন ঘুমাতে পারছেন না, বাট ভালো লাগলো শুনে যে আপনি এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। তিনিও পটুয়াখালী ইউনিভার্সিটি থেকে আমাদের SMS করেছেন। আমি নয়ন, আপনার নতুন ফ্রেন্ড, আমি প্রতি উইকে ভূত FM শুনি। থ্যাংক ইউ। শহীদুল মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, রাসেল ভাই টেক মাই সালাম, প্লিজ আমার SMS-টি পড়বেন। আমরা 3 ভাই জামিল, ইমন খোলা আকাশের নিচে বসে ভূত FM শুনছি। সাব্বির আমাদের SMS করেছেন ওরশা নওগাঁ থেকে, যে রাসেল ভাই মাই ফার্স্ট SMS, আপনি খুবই লাকি, আমিও খুব লাকি যে আপনার প্রথম SMS-টি আমি পড়তে পেরেছি। আশিক ফ্রম সিলেট থেকে লিখেছেন যে ভাইয়া তুমি কি আমার SMS-টা পড়বে না, নাকি আমি আর SMS পাঠাবো না? আপনি অবশ্যই SMS পাঠাতে পারেন, আপনার SMS আমি পড়ে ফেলেছি। জমি সিলেট থেকে লিখেছে হ্যালো রাসেল ভাই, জুজুর স্টোরিটা বলবা কি? জুজুর স্টোরিটা আমি আজকে বলছি না, বাট আমি কথা দিচ্ছি যে খুব দ্রুত জুজুর পুরো এপিসোডটাই আমি রিপিট করব। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোশারফ, মেহেদি, মহিবুল, তারা আমাদের SMS করেছেন গাজীপুর থেকে, এবং তারা বলছেন ভাই 6টা SMS করেছি। আমাদেরকে নওশাদ SMS করেছেন ওল্ড ঢাকা থেকে, এবং প্রথমে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম, এবং তিনি বলেছেন যে আজিমপুরে যে ঘটনাটি শুনেছেন সেই ঘটনাটা সত্যি। এছাড়াও আমাদের SMS করেছেন সাইফুল মানিকগঞ্জ থেকে। আমাদেরকে ডক্টর মাসুম SMS করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, যে ভাইয়া ভৌতিস টিম কি ভালো আছে? হ্যাঁ, তারা ডেফিনেটলি ভালো আছে। আমার সাথে লাস্ট যে যোগাযোগটা হয়েছে তখন পর্যন্ত তারা ভালো ছিল।
এবং এখনো আশা করছি যে অবশ্যই ভালো আছে এবং খুব দ্রুত তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন। এখন তো মানে খুব মানে একদম অন এর ডেট সব ফিক্স হয়ে গেছে। সো এর মাঝখানে তারা একবার এসে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন, যত ব্যস্ততা থাকুক, কারণ এখন তো প্রচন্ড ব্যস্ততার মধ্যে প্রতিটা সময় যাচ্ছে। আর এছাড়া আমাকে জায়েদ তানজিলা SMS করেছেন, তারাও পটুয়াখালী থেকে, বা পটুয়াখালী আজকে অনেক SMS। সুমাইয়া আমাদের লিখেছেন যে রাসেল ভাই, আমি আপনার আমি আমার ভাই এবং ছোট খালা তিনজন মিলে তিনজন মিলে ভূত FM শুনছেন। অ্যাঞ্জেল আমাদের SMS করেছেন। এছাড়াও লুশান আমাদের SMS করেছেন। যারা SMS করতে চান তাদেরকে SMS করার নিয়মটি বলি, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, 9840 নাম্বারে চলে যাব আমাদের লাস্ট যিনি গেস্ট রয়েছেন তার কাছে, এবং তিনিও আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করবেন। প্লিজ আপনার ঘটনা বলেন। হ্যালো লিসেনার, আমি মিজান। প্রথমে রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আবার কল করার জন্য। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা এই রিসেন্টলি আমার সাথেই ঘটা একটা ঘটনা। তো গত রোববার দিবাগত রাতে আমি আমার বাসায় শুয়ে আছি, আমার ওয়াইফ সাথে ছিল। তো হঠাৎ করে রাত 3টা সাড়ে 3টার দিকে আমি হঠাৎ করে ঘুম থেকে চোখ মেলার পরে আবার চোখ বন্ধ হয়েছে, কিন্তু তখনই মনে হলো যে কোন একটা ছায়ার মতো আমার জানালা দিয়ে আমাদের ঘরে ঢুকার পরে আমার পায়ের ভিতরে পায়ে চেপে ধরছে। পরে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু চিৎকার দিতে পারতেছি না। তারপরে কিছুক্ষণ পরে আমার বুকের উপর এসে বসার পরে আমার গলার ভিতরে হাত দিয়ে চেপে ধরছে। ধরার পরে আমি চিৎকার দিতেছি, কোনো শব্দ বের হইতেছে না। প্রায় আধা ঘন্টার মতো আমার ওয়াইফকে আমি ডাকার পরে এক সময় ও উঠে আমাদের ধাক্কা দেয়, কি হয়েছে। কিন্তু ও যখন ধাক্কা দেয়, মানুষকে যদি বোবায় ধরলে কিন্তু হাত অন্য কারো টাচ লাগে এটা ছেড়ে দেয়, কিন্তু আমাকে ছাড়তেছে না। তো আমি ওইভাবে বলতেছি যে আমার আব্বাকে একটু ডাকো, আব্বাকে ডাকো বলতেছি, এত আস্তে বলতেছি, আমি বুঝতেছি কিন্তু আমার ওয়াইফ বুঝতেছে না। তো এক পর্যায়ে ও অনেকবার জিজ্ঞাসা করলো, কেন কি বলতেছো। তো যখন বললো যে আব্বাকে ডাকবো, আমি মাথা ঝুলালাম যে আব্বাকে ডাকো। তো আব্বাকে ডেকে আনলো, ডাকার পরে আব্বা বলতেছে কি হয়েছে। পর আব্বা দেখে এই অবস্থা। পর আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি খুব পরেজগার একজন ব্যক্তি। উনি সূরা টুরা পরে ফু দিতেছে, আমার শরীরে ধাক্কা দিতেছে, কিন্তু কিছুতেই আমার মুখ দিয়ে শব্দ বেরোতেছে না। আমি আস্তে আস্তে কথা বলতেছি, তো ধাক্কা দিতেছে। এক পর্যায়ে দেখে যে আমার ছাড়তেছে না। তারপর আমার আব্বা সরিষার তেল পরে আমার 2 কানে আর নাকে ঢুকায় দেয়। তখন আমি লাফ দিয়ে খাটে উঠা বসি। তারপর আব্বা বলে যে কি হয়েছে। আমি বলি যে এরকম আমার বুকের উপরে কেউ বসে ছিল, আমার গলার ভিতরে চেপে ধরছে, আমার মুখ দিয়ে শব্দ বেরোতেছিল না। তো এখানে আরেকটা ঘটনা হইতেছে রাসেল ভাই, আমি যে বাড়িটা থাকি ওই বাড়িতে আমি উপরে থাকি, যে প্রায় আমরা শুনতেছি যে কেউ মার্বেল ফালাচ্ছে, মার্বেল ফালাই টাক 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 করতে করতে এক মাথা থেকে আরেক মাথা ঘোরা যাচ্ছে, আবার কেউ দৌড়াদৌড়ি করতেছে। আবার অনেক রাতে শুনতেছি ঝাড়ু দিতেছে কেউ সিঁড়ি। তো সিঁড়ি ঝাড়ু দিতেছে, আমি যে গত কয়েকদিন আগে সিঁড়ি ঝাড়ু দিচ্ছে, এটা আমি রেকর্ডিং করে রাখছি, অডিও রেকর্ডিং। এখন আমরা সেটা শুনতে চাচ্ছি না অবশ্য। তো ঝাড়ু দিতেছে, এরকম অনেকবার হয়েছে। আবার দেখা যাচ্ছে দরজা নক করতেছে, দরজা খুলি কেউ নেই, ঝাড়ু দেয় দরজা খুলি কেউ নেই, এরকম সমস্যা হইতেছে। তো গতকালকে যে ঘটনাটা ঘটলো, আমার দোকানে একটা ছেলে আছে, আমি ব্যবসা করি। তো ছেলেটা আমার বাসায় থাকে, তো আমার আব্বার সাথে থাকে। তো ওই বিষয়ে কোনো কিছু জানে না। আজকে আমি সকালে দোকানে গেছি, ও দোকানে যা বলছে, মামা আমি আপনার বাসায় থাকবো না। কেন থাকবে না? মামা আমি রাত্রে অনেক কিছু সমস্যার সামনে পড়ছি। কিরকম বলতেছি যে আমি শুনতেছি কে ঝাড়ু দিতেছে, এত রাতে কে ঝাড়ু দেয়। তারপর দরজা নক করতেছে, আবার দরজার সামনে কুকুর করে ডাক দিতেছে। কিন্তু এখানে বলে রাখি, আমরা যে বাড়িটা থাকি, প্রথমে একটা মেইন ফটক, তারপরে একটা কনস্টেবল গেট আছে। তো মেইন ফটক দিয়ে কিন্তু কোনো বিড়াল ঢুকতে পারে না, কুকুর কিভাবে ঢুকবে? তারপরে 4 তলার উপরে কুকুর কিভাবে যাবে? কুকুর যেতে পারে 4 তলার উপরে, কিন্তু ঢোকার কোনো ওয়ে নাই। ও এইভাবে এগুলো কিভাবে শুনলো, কিন্তু ও তো কিছু জানে না। তারপর ওটা বললাম যে না, আসলে তুমি হয়তো ভুল শুনছো, এগুলো হতে পারে না। ওরা আমি বুঝতে এই ঘটনাগুলো, কিন্তু এরকম ঘটনা আমার বাড়িতে ঘটতেছে। আচ্ছা, ভয়ঙ্কর কোনো ঘটনা আছে আপনার একটা বাচ্চা নিয়ে? একটু ছোট্ট করে যদি সেটা বলেন। আমার এক বন্ধুর কাছে ঘটনাটা শোনা। তো ও তার আগে আমি ছোট্ট করে একটা SMS পড়ে আসি। আমি জাস্ট তৌহিদ ঢাকা থেকে লিখেছেন যে ভাই আমি আমার মেসেজ পড়েন না, আমি পড়ে ফেললাম। আরিফ আমাদের চিটাগাং থেকে SMS করেছেন। তারা বলছেন আমরা 4 জন, মুরাদ রিপন, ব্ল্যাক আলো, তারা নদীর পাশে বাড়ে বসে ভূত FM শুনছেন।
চমৎকার পরিবেশ বুঝতে পারছি। আর কিছুদিন পরে তো গরমের দিন আসছে, তখন নদীর পাড়ে আরো বেশি এনজয় করবেন। এগুলো শুনতে চাইলে তাশফি আমাদের উত্তরা থেকে SMS করেছেন যে তার এক্সাম, তারপরে ভূত FM শুনছেন। রেজাউল আমাদের SMS করেছেন সিলেট উপশহর থেকে, তিনি তার ওয়াইফ মৌরি, তারা সবাই, তার ছেলে সবাই একসঙ্গে ভূত FM শুনছেন। আনলাকি ভূত ফ্রম সৈয়দপুর, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে হৃদয়, রাজীব, রনি আমাদের সাথে। এছাড়াও SMS করেছেন ইকরাম, তারপরে রূপনাশা, তারপরে মাহমুদ SMS করেছেন আমাদেরকে SMS করেছেন প্রবীর, রাহাত মিরপুর 12 থেকে SMS করেছেন, নাইম মিম আমাদেরকে SMS করেছেন কেরানীগঞ্জ থেকে। এছাড়াও ভূত খুলনা থেকে SMS করেছেন। ফয়সাল বাবু আমাদের SMS করেছেন যে আগামী সকাল 10টা বাজে তার কিছু একটা কাজ আছে আর কি, বাট তিনি শো মিস করছেন না। এছাড়াও আলো আমাদের SMS করেছেন, জনি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে SMS করেছেন, রবিন 007 আমাদের SMS করেছেন আমাদেরকে ফয়সাল, ফাতেমা তানহা খুলনা থেকে SMS করেছেন, রাফি বুয়েট থেকে SMS করেছেন, শামীম উত্তর খান ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে, জুয়েল রাজশাহী থেকে SMS করেছেন, তন্ময় বাসাবো থেকে SMS করেছেন, রুস্তম আমাদেরকে SMS করেছেন খুলনা থেকে। এছাড়াও শহীদুল মানিকগঞ্জ থেকে যারা SMS এখনো পাঠাতে চান কিন্তু নিয়মটি জানেন না, তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাই আপনার ঘটনায়। তো আমি যে আমার বন্ধুর কাছে ঘটনাটা শুনছি, ওরা ঢাকায় আসার পরে একটা বাড়িতে ওঠে, নতুন ওই বাড়িতে আসে। ওই বাড়িটা একেবারে নতুন একটা বাড়ি, তো 3টা রুম ছিল। ওরা যে মাসে ওঠে ওই মাসেই 3টা রুম ভাড়া হয়ে যায়। তো ওই বাড়িতে ওরা থাকা 1-2 মাস থাকার পরে একদিন রাতে আমার বন্ধুর মা উনি শুনতেছে যে রাতে দরজার বাইরে কেউ একটা 7 থেকে 8 বছর ছেলের মতো কণ্ঠ কান্না করতেছে, খুব করুণ সুরে কান্না করতেছে, মা বাবা বলে কান্না করতেছে। তো উনি তাড়াতাড়ি উঠা দরজা খুললো, বাইরে তাকায় দেখে কি তার ঘরের বিপরীতে আরেকটা ঘর আছে। ওই ঘরের দরজার সামনে একটা 7 থেকে 8 বছরের বাচ্চা ছেলে বসে কান্না করতেছে। তো উনি বলতেছে, এই ছেলে তুমি এত রাতে এখানে কি করো, আর এইখানে আসছো কেন? উনি বলার পরে ছেলেটা কোনো কথা না বলে উঠে দাঁড়ানোর পরে ওই আন্টি করলো কি, উনিও বাইরে গেল। বাইরে যাওয়ার পরে ছেলেটা সোজা হেঁটে গেট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে চলে গেল। উনি আর রাস্তার দিকে যায়নি, তো উনি কিছু মনে করলো না, উনি ঘরে চলে গেল। তার বেশ কিছুদিন পরে ওই যেই দরজার সামনে বসে ছেলেটা কান্না করতেছিল, ওই ঘরে একজন মুরব্বী ছিল। তো উনি রাতে শুনতেছে এরকম একটা ছেলে কান্না করতেছে। ওই দরজা খুলে দেখতেছে যে কান্না করতেছে। তো উনি বলতেছে, এই ছেলে কান্না করো কেন, তুমি এত রাতে এই বাসায় কি করো? তো ছেলেটা কোনো কথা না বলে ঠিক ওইভাবেই আবার গেট থেকে বের হয়ে যায়। তো মুরব্বী কিছু বললো না বলার পরে পরের দিন সকালে কোনো একটা প্রসঙ্গে কথাটা উঠছে। ওঠার পরে আন্টির সাথে বলতেছে যে আমি এরকম দেখছি, আমাদের বাড়িতে তো একটা ছেলে কালকে কান্না করতেছে। তো আন্টি বলতেছে, আমিও তো সেদিন কিছুদিন আগে ঘটনাটা দেখছি, একটা ছেলে বাড়ির ভিতর ঢুকে কান্না করে। তো এত রাতে এত কম বয়সে একটা ছেলে বাড়ির ভিতরে এসে কান্নাকাটি করে, এটা তো আসলে ভালো দেখায় না। তো ওনারা কিছু মিন করলো যে আসলে অন্য কিছু হইতে পারে। তার বেশ কিছুদিন পরে আবার ওই আঙ্কেল শুনতেছে যে ওই ঘরের দরজার সামনে একটা ছেলে বসে কান্না করতেছে। তো সেদিন খুব আর্তনাদের মতো কান্না করতেছে। তো উনি দরজা খুলে দেখে কি ওই ছেলেটা বসে আছে। তো উনিকে দেখার পরে ছেলেটা আস্তে উঠে দাঁড়াইছে। তো উনি বলতেছে যে, এই ছেলে তুমি প্রায় বাড়ির ভিতরে ঢুকা কান্নাকাটি করো, তুমি কোথায় থাকো, কেন এই বাড়িতে এত রাতে আসো? তো ছেলেটা কোনো কথা বলল না, এবং সে দেখতেছে যে ওই মুরব্বী ওই ছেলেটার সারা শরীর রক্তে ভিজা। আচ্ছা। তো ওই আঙ্কেল দেখলো রক্তে ভিজা, এত রাতে এই ছেলের শরীরে এত রক্ত গেল। তো আঙ্কেল করলো তো ওই ছেলেটাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে ছেলেটা তাড়াতাড়ি করলো কি সোজা গেট দিয়ে বেরিয়ে গেল। আঙ্কেল ওর পিছিয়ে যাচ্ছে। তো একসময় যাইতে তো আঙ্কেলের আর কোনো কিছু মনে নাই। তো সকালবেলা কেউ আঙ্কেলের বাড়িতে দেখে না, মনে করছে সকালে হয়তো বের হয়েছে কোথাও। দুপুর 12টার দিকে ওনারা 2জন লোক এসে বাসায় দিয়ে যায়। তো বাসায় দিয়ে যাওয়ার পর সবাই জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। তো আঙ্কেল বলতেছে যে আমি এরকম দেখছি একটা ওই ছেলেটা সারা শরীরে রক্ত মাখা। তারপর আমি ওর পিছিয়ে গেলাম। তারপর আমার কিছু মনে নেই, কিন্তু আমি যখন হুঁশ আসে তখন দেখি আমাদের বাসা থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে একটা পচা ডোবা আছে, নোংরা পানি। ওই ডোবার পাশে আমি পড়ে আছি। তারপরে লোকজন আমাকে ধরে এখানে দিয়ে যায়।
তো এই ঘটনা শেষ হওয়ার প্রায় 2-3 মাস পরে হঠাৎ করে ওই বাড়িতে পুলিশ আসে। পুলিশ আসার পরে ওই বাড়ির যে বাড়িওয়ালার ছেলে ছিল ওকে হ্যান্ডকাপ করে নিয়ে আসে এবং বলে যে কি হয়েছে, দেখাইতে বলতেছে কোথায় কি হয়েছে। তো ওই ছেলেটা বললো কি হাউসের ভিতরে আছে, বাড়ির ভিতরে একটা হাউস ছিল, পরে লোক না হলো হাউসের ভিতর থেকে ধারালো কতগুলো অস্ত্র বের করলো জং কলা। তারপরে ছেলেটা বাড়ির ছেলেকে বলতেছে কাজ কোথায় করছো, তো ছেলেটা বলতেছে যে এই ঘরের ভিতরে, ওই যে মুরব্বি যে ঘরে থাকে ওই ঘরের ভিতরে নাকি ওই বাচ্চাটাকে তারা মারছে। তারপরে বলে যে লাশ কোথায় ফেলেছো, পরে বললো যে এরকম একটা ডোবায়। তো ওইখানে গিয়ে ওই যে মুরব্বি যে ডোবার সামনে পড়েছিল ওই ডোবা থেকে বাচ্চাটা লাশটা উদ্ধার করে। আচ্ছা এটা পত্র পত্রিকায় দিচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঘটনাটা দেখেছিল সেরকম একটা ঘটনা ছিল, বা যে ভিকটিম তাকে সে আগে থেকে দেখতে পেয়েছিল, এরকম একটা ঘটনা আপনি বলতে চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আজকে আসলে হাতের সময় নেই, আমি কিছু SMS পড়ে ফেলি। লাইবা এবং ঐশী আমাকে SMS করেছেন ফ্রম ধানমন্ডি থেকে, তারা এনজয় করছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য এত রাত পর্যন্ত। পলাশ ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে রাসেল ভাইয়া আমরা আচ্ছা, তিনি জ্বরে ভুগছেন এবং এরপরেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং খুব ভয় লাগছে। দোয়া করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে ওঠেন। এছাড়াও আমাকে সাবিরা, প্রমি, লামিয়া লালমাটিয়া থেকে লিখেছেন যে এবং তিনি বলেছেন যাদের SMS পড়া হয়নি জন্য তারা খুব কি বলবো যে খারাপ লাগছে নিশ্চয়ই, বাট আই এম রিয়েলি সরি, ইটস নট মাই ফল্ট। এবং তিনি বলছেন বাট উই আর এনজয়িং আ লট। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। অ্যান্ড বিশাল আকাশ রাজশাহী থেকে লিখেছেন প্লিজ SMS-টা পড়বেন এবং আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি এলিন এবং তিনি বলছেন যে আমি তোমার নিউ ফ্রেন্ড, আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অনিক, লিমন, জেমি মোহাম্মদপুর থেকে যে ভাইয়া খুব ভয় লাগছে। তার মানে তো বুঝতে হবে যে ঘটনাগুলো ভালো ছিল। ইনফ্যাক্ট এটা আমার ক্রেডিট না, এটা পুরোপুরি যারা এখানে আসেন এবং আপনারা যারা ঘটনা পাঠান, এটা পুরোপুরি আপনাদের জন্যই হয়ে থাকে যে আপনারা এখানে ঘটনা পাঠান বলেই আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সুতরাং আপনারা আমাদেরকে বেশি করে ঘটনা পাঠাবেন, আপনার সাথে ঘটুক বা অন্য যে কারোর সাথে ঘটুক, সেই ঘটনাগুলো আমাদের কাছে বেশি বেশি করে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি তো জানেনই, তারপরেও একবার লিখে ফেলুন bhotfm@radio40.fm। স্পেলিংটি আরো একবার জানিতে চাই, BHOOTFM@radio40.fm। আমি আজকে রিয়েলি টায়ার্ড এবং অনেক গেস্ট ছিলেন আজকে, তারপরে অনেকগুলো আপনাদের ইমেল পড়ার চেষ্টা করে থাকি। আপনারা যারা ইমেল পাঠাবেন তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠাবেন এবং শুরুতেই জানিয়ে দেবেন যে আপনি কি চান, যে আপনার ইমেলটি পড়া হোক এখানে নাকি আপনি স্টুডিওতে আসতে চান। স্টুডিওতে আসতে চাইলে ইউ আর মোস্ট ওয়েলকাম, কারণ সেটা চাইলে ভালো কিছু হতেই পারে না। এছাড়াও আপনারা আপনাদের অডিও ফাইল আমাদের কাছে পাঠাতে পারেন, আপনার যে ভয়েসটি সেটি বাসায় রেকর্ড করে সেই রেকর্ডেড ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমি আজকে সারাদিনই আপনাদের সঙ্গে ছিলাম, BPL এর বিভিন্ন আপডেট দিয়েছি। এখন ভূত এফএম এর পরে এখন আর কি বলবো যে আপনাদের সাথে দোয়া করি যে আপনারা পুরো সপ্তাহটা অনেক বেশি ভালো কাটুক, আপনাদের অনেক আনন্দে কাটুক। আজকে আর নতুন কোনো ঘটনা বলছি না, আমি কিছু SMS বরং পড়ে ফেলি, কারণ আমাকে প্রচুর গালাগালি শুনতে হয়। SI প্রিন্স আমাদের SMS করেছেন আমাদেরকে বাঁধন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে রিহাব আমাদেরকে SMS করেছেন আমাদেরকে MD বেলাল মোহাম্মদ বেলাল। সাজ্জাদ আমাদের SMS করেছেন মুক্তাগাছা থেকে। যারা আমাদেরকে এতগুলো SMS পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের SMS পাঠান, আমরা জানি সব SMS গুলো আমরা পড়তে পারি না, এটাও আমাদের আসলে কোনো করার কিছু নেই। বাট আমি চেষ্টা করবো আপনাদের SMS গুলো বেশি বেশি করে পড়ার, এবং আপনারা যা লেখেন SMS এর মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু আপনার ইনফরমেশন দিতে চান সেটা অবশ্যই দিতে পারেন, কারণ আপনাদের প্রত্যেকটি SMS খুব যত্ন সহকারে আমাদের কাছে সংরক্ষিত থাকে। কথা হবে আবারও আগামী সপ্তাহে, এবং আজকের মতো ভূত এফএম এখানে শেষ করছি। অ্যান্ড থ্যাঙ্কস যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যারা এই যে সমস্ত গেস্টরা আমাদের সঙ্গে এখানে উপস্থিত ছিলেন, অ্যান্ড আপনাদেরকে অনেক থ্যাঙ্কস যারা প্রতি সপ্তাহে অনেক কষ্ট করে আপনাদের ঘটনাগুলো পাঠান। আগামী সপ্তাহে আবারও কথা হবে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে আমার এবং মাসুমের পক্ষ থেকে গুড নাইট।